রেজিস্টারটা আমরা তৈরি করছি। এখন আমরা দেখব যে ফ্লিপ ফ্লপ দিয়ে আরো একটা জিনিস তৈরি করা যেত, সেটা আমরা জানি, সেই জিনিসটা হলো কাউন্টার। এখন কথা হলো কাউন্টার দেখি নাই, কাউন্টার চিনি না, এরকম কি কেউ আছি আমরা, বলতো? নিহা বলছে হ্যাঁ। মানে তুমি কি দেখো নাই? আল্লাহ, কি বলে? এই জাফর বলে আমি, এই ভাই দেখো, এই এই টাইপের কাউন্টার তোমরা দেখো নাই, যে জাস্ট এটাকে প্রেস করলে কি সংখ্যা বাড়তে থাকে 1 2 3 4, তারপরে যে আমরা যারা যে স্কিপিং করি, দড়ি লাফ করি, দড়ি লাফের মধ্যে এরকম কাউন্টার লাগানো থাকে যে কয়বার দড়ি লাফ করছি সেটা বোঝা যায়। তারপরে আমাদের কম্পিউটারে তুমি কতক্ষণ ধরে ইউজ করতেছো, মোবাইলে কতক্ষণ ধরে ইউজ করতেছো, তারপরে বাদই দাও, তুমি যে স্টপ ওয়াচের মধ্যে যে কাউন্টিং ইউজ করো, কাউন্টার ইউজ করো, এগুলো দেখি না, এটা কেউ বলতে পারলা সিরিয়াসলি? হ্যাঁ ভাই, আরেকটু হার্ট অ্যাটাক করে বসতাম তোমাদের জন্য, তাই না? আচ্ছা আচ্ছা, বিষয়টা হলো কি, যে কাউন্টার এমন একটা জিনিস, এমন একটা সার্কিট যেটা কি করতে পারে, যেটা কাউন্ট করতে পারে, রাইট? দেন হলো এই জায়গায় আমরা বলতে পারি যে এই কাউন্টার আমরা তৈরি করি, লাস্ট ক্লাসে তোমাদের পড়াইছিলাম এই কাউন্টার রেজিস্টার সবগুলো অ্যাকচুয়ালি তৈরি হয় কি দিয়ে? সবগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়ে হলো ফ্লিপ ফ্লপ দিয়ে। তাহলে কাউন্টার আমরা বলতে পারি এমন ধরনের সার্কিট যেটা কি করতে পারে, কাউন্ট করতে পারে, রাইট? রাইট। এবং কাউন্ট কিভাবে করতে পারি? ধরো 1 2 3 4, 1 2 3 4 5 6, এইভাবে তোমরা কি কাউন্ট করতে পারি। অ্যাকচুয়ালি এটার ভিতরে কি হয়, যে ফ্লিপ ফ্লপ রয়েছে অনেকগুলো, সেই ফ্লিপ ফ্লপ গুলো কিভাবে রয়েছে সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। আর তোমাদের সাথে যদি আরেকটু বলি, কালকে অনেকেরই একটা জিনিসে একটু প্রবলেম ফেস করতেছিলা, সেটা হলো কি, ব্যাক ক্লক পালস, রাইট? এই যে তুমি চিন্তা করো, এই যে জিনিসটা, এই যে কাউন্টারটা, এই কাউন্টারের মধ্যে তুমি যদি একবার প্রেস করো তোমার কি আসবে 1, আরেকবার প্রেস করলে আসবে 2। এই যে তুমি যে একবার একবার করে যে প্রেস করতেছো, এই জিনিসটাকে আমরা বলি হলো ক্লক পালস। তাহলে তোমাদের কালকে এখনো যাদের প্রবলেম ছিল যে ভাই ক্লক পালস কি বুঝি না, আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছিলাম, তুমি যখনই প্রেস করবা তখনই একটা করে সিগন্যাল যাবে, আবার হাত উঠাই দিলা সিগন্যালটা শেষ, আবার যখন তুমি প্রেস করতেছো একটা করে সিগন্যাল যাচ্ছে, সেটাকে আমরা বলতেছিলাম ক্লক পালস। তাহলে এখানে তুমি এইটা দেখার পরে তো তোমাদের ক্লক পালসের ধারণা আরো ক্লিয়ার হওয়া উচিত, যে আমি জাস্ট প্রেস করলেই কি হচ্ছে, যে আমার একটা করে সিগন্যাল যাচ্ছে, এটা প্রেস করতেছি কোন একটা জিনিস চেঞ্জ হচ্ছে, সেটাকে তো আমরা বলছি ক্লক পালস, রাইট? আচ্ছা হ্যাঁ শারিকা, এখানে 5 বার প্রেস করা আছে, তার মানে এই জন্য তোমার কি ধরো যে 1 থেকে 5 পর্যন্ত আসছে। ওকে, দেন আমরা বুঝছি হলো কি ক্লক পালস সম্পর্কে, আমরা বুঝছি আমরা কাউন্টার কি কাজ করে সেটা আমরা বুঝছি, যে কাউন্টার হলো এমন একটা সার্কিট, যে এক ধরনের সার্কিট আমরা লিখে দিতে পারি, যে এক ধরনের সার্কিট, সিকেটে মানে হলো সার্কিটের সংক্ষিপ্ত রূপ, লিখে লিখে অভ্যাস হয়ে গেছে। এন্ড সার্কিট, যে সার্কিট কি করতে পারে, যেটা কাউন্ট করতে পারে, কাউন্ট করতে পারে, রাইট? এখন দেখি এই কাউন্টার সম্পর্কে কি কি বিস্তারিত জানা যায়, কাউন্টার তাহলে কোথায় কোথায় থাকতে পারে সেটা সম্পর্কে তোমরা আমাকে একটা আন্দাজ দিবা। তাহলে আগে প্রথম কোন কোশ্চেনটার অ্যান্সার দাও। ভাই এটার অ্যান্সার তোমরা জানোই, আমি অ্যান্সারই বলে দিচ্ছি একরকম। তো ক্লাসে যাতে তোমাদের একটু মনোযোগ আসে এই জন্য পোল কোশ্চেনটা দেওয়া, যে কয়টা পালস দিচ্ছি সেটা গণনা করতে পারে কোনটা। এই যে দেখছো মাঝখানে মানে দুই একজন থাকবেই যারা ইচ্ছা করে ভুল দেখাবে, তাই না? এই দেখো 6 জন চলে আসছে। আচ্ছা এখানে আমি বেশিক্ষণ দিব না, এখানে আমি আর 10 সেকেন্ড টাইম দিব এই পোলটায়। আচ্ছা তাহলে আসো পোলটা এন্ড করি। দেন তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করলে দেখবা 95% ভোট দিয়েছো কাউন্টারে, দ্যাটস গ্রেট। বাট তুমি চিন্তা করো রেজিস্টারে যে 8 জন ভোট দিলা, তুমি কি মনে করে ভোট দিলা বলো তো? রেজিস্টারে তো আমরা ইনপুট দেওয়া পালস গণনা করি না। রেজিস্টারে কালকে পড়ছিলাম, রেজিস্টারে 2 রকম কাজ দেখছিলাম, একটা বাফার হিসেবে দেখছিলাম, যে অনেকগুলো ইনপুট বিভিন্ন সময় আসতে পারতো, সেগুলোকে একসাথে পাঠিয়ে দিত। অথবা আরেক রকমের দেখছিলাম যে রেজিস্টারের মধ্যে আমরা কোনো কিছু সংরক্ষণ করে রাখতে পারতাম, কিভাবে রাখতে পারতাম সেটা আমরা দেখছিলাম, রাইট? এবং আজকে তো আমি তোমাদের পড়ালাম যে আমরা অ্যাকচুয়ালি কি ইনপুট করা পালস আমরা গণনা করি কিসের মাধ্যমে, কাউন্টারের মাধ্যমে। সো এই যে একটা জিনিস, তাই না? আহা, এখানে কি করলা, তার মানে বাকি মানে ঘুমায় ঘুমায় ভোট দিছে না, এই যে 6 জন। সো এটা আমাদের অ্যান্সার হবে কাউন্টার। দেন আসো, তাহলে এখন তোমরা এখন আমাকে আন্দাজ করে বলো তো কোথায় কোথায় কাউন্টার থাকতে পারে। ক্লাসের শুরুতে কয়েকদিন বলছিল ভাইয়া কাউন্টার কি চিনি না, পরে তো ঠিকই চিনছিল। তাহলে এখন আসো তো এই পোলটা একটু ভোট দাও তো সবাই, বলো দেখি কাউন্টার কোথায় কোথায় থাকতে পারে।
শান্তি তেমন একটা কোশ্চেন করছে যে আইসিটি প্র্যাকটিস করার জন্য কি কোনো বই লাগবে? হ্যাঁ, ওই যে তোমাদের যে বোর্ড বইটা আছে না, আর কি বই লাগবে বলো? আচ্ছা আসো, বেশিক্ষণ টাইম দেবো না, আর 2 সেকেন্ড। 1 2 ওকে, এন্ডিং পোল। রেজাল্ট শেয়ার করলে দেখবা 82% ভোট দিয়েছে 1 2 3 এ। হ্যাঁ, এক্সাক্ট অ্যানসারটা তোমার 1 2 3 হবে। কেন 1 2 3 হবে, আসো সেটা নিয়ে একটু আলোচনা করি। বিষয়টা হলো এরকম যে কাউন্টার কোথায় কোথায় ব্যবহার করা হয়। কাউন্টার অবভিয়াসলি ডিজিটাল কম্পিউটারে ব্যবহার হবেই। তোমার কম্পিউটার তোমার কি প্রতিটা মোমেন্ট কাউন্ট করতেছে যে কতক্ষণ ধরে তোমার কম্পিউটারটা অন আছে। সো ডিজিটাল কম্পিউটার কারেক্ট অ্যানসার। ডিজিটাল ঘড়িতে তো অবভিয়াসলি ব্যবহৃত হচ্ছে, ডিজিটাল ঘড়িতে তো কাউন্টার আছেই। দেন হলো টাইমিং সিগন্যাল। হ্যাঁ, যে কোনো টাইমিং সিগন্যালে তো কাউন্টার ব্যবহার হবেই, তোমার কতক্ষণ ধরে চলতেছে। সো অবভিয়াসলি আমাদের অ্যান্সার হবে কি 3টা, তাই না? সো ইজি একটা জিনিস। এখন কথা হলো যে বিষয়টা হলো যে তোমাদেরকে আমরা যে পোল কোশ্চেন গুলো দেওয়ার চেষ্টা করি সবগুলো কিন্তু পরীক্ষার এমসিকিউ এর মতো। এটা নিশ্চয়ই তোমরা দেখছো, মানে টেস্ট পেপারে দেখবে এই টাইপের এমসিকিউ তোমরা পাচ্ছ। মানে আমরা শুধু শুধু তোমাদের সাথে যে মানে পোল কোশ্চেন গুলো দেই না, মানে তোমাদের একটু এমসিকিউটা খুব ভালো মতো যেন প্র্যাকটিস এখানেই হইতে থাকে। তাহলে যে উদ্ভাসের যে পরীক্ষাগুলো হয় সেখানে যেন অন্তত 10-এ 10 না পাইলেও 10-এ যেন 8 বা 9 পায়ে বাবা আম্মুর কাছে একটু সান্ত্বনা পাইতে পারো। যেটা দেখা গেলো 10-এ তুমি 3 পাইলা 4 পাইলা, তখন তো বাসায় পুরো 12টা বাজিয়ে দিবে, তাই না? ওকে, যাই হোক, চলো আরেকটু পড়াশোনা করি। এখন আমরা দেখবো একটা চমৎকার জিনিস সম্পর্কে জানবো, যেটাই বলতে পারো এই জায়গাটার মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিস যদি কিছু থেকে থাকে সেটা হলো এটা, যে কাউন্টারের মোড নাম্বার বা মডিউলাস বলতে আমরা কি বুঝি। বিষয়টা হলো যে তোমাদের কাছে কি মনে আছে লাস্ট ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, ধরো আমরা 1 1 1 1 1 1, আমাদের বিট কয়টা? এখানে এখানে আমাদের বিট হলো 3টা, মানে বাইনারি বিট হলো 3টা। এখন তোমরা আমাকে বলতে পারো এটাকে যদি আমি রেজিস্টারে সংরক্ষণ করতে চাইতাম তাহলে আমাদের কয়টা ফ্লিপ ফ্লপ লাগতো? এক্স্যাক্টলি 3টা লাগতো। বাস জাস্ট তোমাদের মনে আছে যে আমাদের যে কয়টা বিট আমি যদি আমাদের সেগুলোকে সংরক্ষণ করার জন্য অ্যাটলিস্ট সে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে, মানে আমাদের 3টা ফ্লিপ ফ্লপ লাগবে, দ্যাট ইজ এ মাস্ট। বাট মজার বিষয় হলো যে এখন তার মানে আমি 3টা ফ্লিপ ফ্লপের মধ্যে কয়টা বিট সংরক্ষণ করতে পারবো রেজিস্টারে? 3টা ফ্লিপ ফ্লপের মধ্যে আমি 3টা বিট সংরক্ষণ করতে পারবো। সেই টার্মসটা আমাদের গেছিল হলো রেজিস্টার সংক্রান্ত বিষয়। বাট রেজিস্টারের সাথে কাউন্টারের একটা জোস একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা হলো ধরো আমাদের 3টা ফ্লিপ ফ্লপ রয়েছে, 3টা ফ্লিপ ফ্লপ, একটা দুইটা তিনটা, আমি লিখে দিই এখানে ফ্লিপ ফ্লপ, এফ এফ ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ, এফ এফ মানে হলো ফ্লিপ ফ্লপ। ধরো আমাদের 3টা ফ্লিপ ফ্লপ আছে, আর তুমি জানোই আমাদের ফ্লিপ ফ্লপের ভ্যালু কি কি হতে পারে বলতো? একটা ফ্লিপ ফ্লপের মধ্যে 0 থাকতে পারে আউটপুট, অথবা আউটপুট 1 হতে পারে। তোমরাই বলো আউটপুট 0 আর 1 ছাড়া কি আর কিছু হওয়া পসিবল? অবভিয়াসলি পসিবল না। তার মানে তুমি চিন্তাই করে দেখো এই 3টা ফ্লিপ ফ্লপ রয়েছে, 3টা ফ্লিপ ফ্লপের আউটপুট গুলো কিরকম হতে পারে বলতো? আউটপুট গুলো হতে পারে হলো 0 0 0, 3টাই 0 হতে পারে, হতে পারে 0 0 1, এরকম ভাবে কত পর্যন্ত হতে পারে? এরকম থেকে ওরা 1 1 1 হতে পারে। তার মানে তুমি কি বুঝতে পারতেছো যদি আমাদের 3টা ফ্লিপ ফ্লপ থাকে তাহলে আমি 0 থেকে 7 পর্যন্ত গুনতে পারবো বা কাউন্ট করতে পারবো? এই ধারণাটা কি আমরা পাচ্ছি যে আমাদের যদি 3টা ফ্লিপ ফ্লপ থাকে তাহলে আমি 0 থেকে 8 পর্যন্ত আমি কি কাউন্ট করতে পারবো? কারণ এদের ভ্যালু 0 0 0 হতে পারে, এদের ভ্যালু 0 0 1 হতে পারে, 0 0 0 হতে পারে, 0 0 1 হতে পারে, 0 1 0 হতে পারে, 0 1 1 হতে পারে, 1 0 0 হতে পারে, 1 1 হতে পারে, 1 1 0, দেন 1 1 1, এগুলো হতে পারে, রাইট? সো আমরা বুঝতে পারতেছি কি বলতো, আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমাদের যে কয়টা ফ্লিপ ফ্লপের সংখ্যা, ধরলাম আমাদের নাম্বার অফ ফ্লিপ ফ্লপ আমরা লিখতে পারি যে এটা যদি হয় আমাদের নাম্বার অফ এফ এফ মানে হলো ফ্লিপ ফ্লপ, তাহলে আমাদের ফ্লিপ ফ্লপ যে কয়টা হবে তাহলে সেখানে আমি কতগুলো নাম্বার কাউন্ট করতে পারবো বলতো? বলতো উই ক্যান কাউন্ট, কতগুলো নাম্বার কাউন্ট করতে পারবো তাহলে বলতো? আমরা বলতে পারবো হলো 2 টু দি পাওয়ার নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। জিনিসটা কি বুঝতে পারতেছি আমরা? এই যে দেখো তুমি বিষয়টা, আমাদের এখানে 3টা ফ্লিপ ফ্লপ ছিল, তার মানে আমি এখানে কতগুলো কাউন্ট করতে পারতাম? 2 টু দি পাওয়ার 3, মানে এখানে আমি 8টা সংখ্যা কাউন্ট করতে পারতাম, মানে হলো কি 0 থেকে 7 আমি কাউন্ট করতে পারতাম। সবাই কি বুঝতে পারতেছি না বলতো? যদি তোমরা এখন আমাকে বলো তো যদি আমাদের 2টা ফ্লিপ ফ্লপ থাকতো, ধরলাম আমাদের ফ্লিপ ফ্লপ সংখ্যা 2টা, তাহলে তোমরা আমাকে বলো তো সেখানে আমি কয়টা সংখ্যা কাউন্ট করতে পারতাম? এক্স্যাক্টলি সেখানে আমরা 4টা সংখ্যা কাউন্ট করতে পারতাম। কেন? কারণ 2 টু দি 2 স্কয়ার মানে হলো 4, তার মানে কিন্তু আমি 4 কাউন্ট করতে পারতাম না, আমি 4টা সংখ্যা কাউন্ট করতে পারতাম, মানে হলো কি 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে পারতাম।
তাহলে এই যে আমি টোটাল কয়টা সংখ্যা কাউন্ট করতে পারি সেটাকে আমরা বলি হলো কাউন্টারের মোড বা মডিউলাস। যেমন এই যে তুমি চিন্তা করো, যদি আমাদের কি ফ্লিপ ফ্লপ থাকে 3টা, তাহলে ওই যে কাউন্টারটা, ওই কাউন্টারটার মোড কত হবে? যদি আমাদের লিখি, আমাদের যদি ফ্লিপ ফ্লপ সংখ্যা হয় হলো 3টা, তাহলে কাউন্টারের মোড কত হবে বলতো? 2^3 মানে হলো 8, মানে সেখানে আমি 8টা সংখ্যা গুনতে পারবো। তার মানে কথা হলো জিনিসটাকে আমরা এইভাবে বলতেই পারি যে আমাদের কি কাউন্টারের মোড কি হবে আমরা বলতে পারি। তাহলে আমি আরেকটা কালার নিই, আমরা বলতে পারি, এই জায়গায় লিখে দিই, মোড অফ কাউন্টার কত হবে বলতো? 2^, ফ্লিপ ফ্লপ সংখ্যা। যেটা দিয়ে আমরা বোঝাচ্ছি হলো ফ্লিপ ফ্লপ সংখ্যা, যে কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে 2^, ফ্লিপ ফ্লপ সংখ্যা হবে কি ওই কাউন্টারের মডিউলাস বা ওই কাউন্টার দিয়ে কাউন্টারের মোড চলে। ওকে, তার মানে একটা চমৎকার জিনিস আমরা বুঝতে পারলাম। বলো তো সবাই বুঝছি কিনা? আচ্ছা, জস। দেন চলো তাহলে আসো, ছোট্ট একটা পোল কোশ্চেন, এটাও পারা উচিত। এখানে তো 100%, এখানে 200% কারেক্ট অ্যান্সার আসা উচিত। অতএব পোলটাই ভোট দিয়ে ফেলি সবাই। আচ্ছা, লেমন বলছে 2^n-1 দ্বারা কি বোঝায়? এখানে তো 2^n-1 বলে কিছু নেই লেমন। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছো যে আমি এই জায়গায় এরকম ইউজ করছি কেন, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমি এই জায়গার মধ্যে এই চিহ্নটা কেন ইউজ করছি, অনেকে জিজ্ঞেস করছে। এই চিহ্নটার মানে হলো ডিফারেন্স চিহ্ন, মানে হলো 0 থেকে 3, বলতে পারি 0 2 3, এটার মানে হলো এই চিহ্নটা, বুঝছো? আচ্ছা আচ্ছা, এখন আসো আমরা পোলটা যদি এন্ড করি। এন্ড করার পরে তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করলে দেখবা, হ্যাঁ ঠিক আছে, 87% তোমরা কারেক্ট অ্যান্সার দিছো যে ফ্লিপ ফ্লপের সংখ্যা 3 হলে মোড নাম্বার হবে হলো 8। কি হবে? 2^3 মানে হলো 8, 2^3 মানে হলো 8। আচ্ছা, ভালো কথা। বাট এই দেখো তো বাকি যে কত 12 5 17 17 3 20 জন, তোমরা যে সি বি এতে ভোট দিলা, কি মনে করে দিলা বলো তো? এই মনে হয় একটু ভুল হয়ে গেছে, বুঝছো? এগুলো করা যাবে না। সো এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? বি। সবাই বুঝছি। দেন চলো দেখি আমাদের আর কি কি জিনিস দেখা যায়। ওকে, এখন আসো, এই জায়গার মধ্যে যদি আমাদের কিছু পড়ার থাকে আরেকটা জিনিস, সেটাকে আমরা বলতে পারি হলো কাউন্টারের প্রকারভেদ, যে কাউন্টার কি কি টাইপের হতে পারে। এখন আসো, এই যে কথা হলো যে কাউন্টার মেইনলি হতে পারে হলো দুই প্রকার। একটাকে আমরা বলি হলো সিনক্রোনাস কাউন্টার, একটাকে আমরা বলি হলো অ্যাসিনক্রোনাস কাউন্টার। জিনিসটা অনেক ইজি, সবাই একটু মনোযোগ দাও। এখন তোমার একটু 1 মিনিট মনোযোগ দাও, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমাদের আমাদের 3টা ফ্লিপ ফ্লপ আছে, 1টা 2টা 3টা। ধরলাম আমাদের 3টা ফ্লিপ ফ্লপ, 1টা 2টা 3টা। ওকে, 3টা ফ্লিপ ফ্লপ আছে। এখন যদি আমরা এরকম ভাবে করি, কাউন্টার গুলাকে এমন ভাবে বানাই বা এমন ভাবে ডিজাইন করি যেখানে যে কোনো ফ্লিপ ফ্লপ আছে, আমি লিখলাম যে কোনো ফ্লিপ ফ্লপ, কি ফ্লিপ ফ্লপ আছে সেটা আমাদের আপাতত মাথা ব্যথার বিষয় না। ধরলাম ফ্লিপ ফ্লপ আছে, ফ্লিপ ফ্লপ ফ্লিপ ফ্লপ ফ্লিপ ফ্লপ। যদি এরকম ভাবে ডিজাইন করি আমরা কাউন্টারকে, যেখানে আমাদের সবগুলা কাউন্টারে কি হবে, যে আমরা আলাদা আলাদা ভাবে ক্লক পালস দিচ্ছি। যদি আমি এরকম হয় যে সবগুলাকে আমি আলাদা আলাদা ভাবে ক্লক পালস দিচ্ছি, ক্লক পালস কি কালকেই পড়ছি আমরা, আজকেও বুঝলাম যে ক্লক পালস মানে একটা করে সিগন্যাল দেওয়া। সবগুলোকে যদি আমি একই সাথে ক্লক পালস দেই, আই রিপিট, সবগুলোকে যদি আমরা একই সাথে ক্লক পালস দেই, ধরলাম কি এর সাথে এটাও কানেক্টেড কোনোভাবে, সাপোজ এই যে ধরলাম কি আমাদের সবগুলা ফ্লিপ ফ্লপ তোমার কি কানেক্টেড, এবং সবগুলার মধ্যে একটা সেম ক্লক পালস দেওয়া হচ্ছে, সবগুলার মধ্যেই কি একই সাথে ক্লক পালস দেওয়া হচ্ছে, তাহলে সেই টাইপের কাউন্টারকে আমরা বলি হলো কি সিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টার কাকে বললাম আমরা? যেগুলোর সবগুলাতে একই সাথে ক্লক পালস দেওয়া হচ্ছে, তাদেরকে আমরা বলি হলো সিনক্রোনাস কাউন্টার। এন্ড দেন আমরা যদি এরকম করি যে আমি চাচ্ছি না সবগুলাকে একই সাথে ক্লক পালস দিতে, আমি করলাম কি জানো, আমি কেবলমাত্র প্রথমটা একটা ক্লক পালস দিলাম, আর প্রথম ফ্লিপ ফ্লপটার যে আউটপুট সেটা আবার এইটার ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার দ্বিতীয় ফ্লিপ ফ্লপটার যে আউটপুট সেটা হলো কি
3 নাম্বার যে ফ্লিপ ফ্লপটা তার ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদি আমি এরকম ভাবে ডিজাইন করি সেটাকে আমরা বলি হলো অ্যাসিনক্রোনাস কাউন্টার। তার মানে সেখানে আমি জাস্ট কেবলমাত্র প্রথম যে ফ্লিপ ফ্লপটা তাতে ক্লক পালস দিচ্ছি, তার মানে কেবলমাত্র তার মধ্যে ভ্যালু আছে, মানে তার মধ্যে কাজ করতেছে, সেটা অ্যাক্টিভেট হচ্ছে। দেন এইটা যখন আউটপুট দিবে এর পরেরটা অ্যাক্টিভেট হবে, এর পরেরটা যখন আউটপুট দিবে তখন তার পরেরটা অ্যাক্টিভেট হবে, মানে একটা 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 করে চলতে থাকবে। জিনিসটা হলো সেরকম। আর যদি আমি এই জায়গাটার মধ্যে সিনক্রোনাস কাউন্টারে কি ছিল, আমি যখন ক্লক পালস দিতাম সবগুলা ফ্লিপ ফ্লপ একসাথে অ্যাক্টিভেট হতো, মানে একসাথে কাজ করতো। আর এখানে প্রথমে একটা কাজ করতেছে, এরপরে আর ওইটার পরে কি 2 নম্বরটা কাজ করতেছে, এরপরে 3 নম্বর কাজ করতেছে। তাহলে বলো তো তোমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার এবং সিনক্রোনাস কাউন্টার এই দুটাকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তার মানে জিনিসটা আমি আরেকবার একটু রিক্যাপ করে নিই মাঝখানে, যে অ্যাসিনক্রোনাস কাউন্টারটা হলো কি, আমাদের প্রথম ফ্লিপ ফ্লপে বা যে কোনো একটা ফ্লিপ ফ্লপে আমরা একটা ক্লক পালস দিয়ে রাখছি, আর ওই ফ্লিপ ফ্লপটার যে আউটপুট সেটা আরেকটার ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়। আবার 2 নম্বর ফ্লিপ ফ্লপটার যে আউটপুট সেটা আরেকটার ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়, কারণ আমি কেবলমাত্র একটা ফ্লিপ ফ্লপে ক্লক পালস দিচ্ছি। আর তুমি চিন্তা করে দেখো, আর সিনক্রোনাস কি হচ্ছিল, আমি সবগুলাতে একই টাইমে একই সাথে ক্লক পালস দিচ্ছিলাম। তাহলে অনেকে বলছিলাম মাঝখানে যে যে ভাইয়া ডায়াগ্রামটা ঠিক মতো বুঝিনি, এখন এই ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখো, যে আমি দেখো উপরে কিন্তু একটা ক্লক পালস সবার মধ্যে দিয়ে দিছিলাম, দেখো সবার মধ্যে একই সাথে ক্লক পালস দিছিলাম, আর এখানে কেবলমাত্র আমি একটা ক্লক পালস দিছি নিচেরটা। আর সেটাই কি হচ্ছে, প্রথম ফ্লিপ ফ্লপটার আউটপুট দ্বিতীয়টার ক্লক পালস হিসাবে, এরপরে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট তৃতীয়টার ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখন তো সবাই বুঝছি, রাইট? তোমরা যারা নাবিলা, মুনিরা, তোমরা বলছিলা যে ভাইয়া বুঝিনি, ফারহান বলছিলা যে আরেকবার বলেন, এখন তোমরা বলো তো যে তোমরা কি এখন বুঝছো? হ্যাঁ, রিফাত ভালো কথা বলছো, যে তার মানে অ্যাসিনক্রোনাসে যে আমাদের 2 নম্বর ফ্লিপ ফ্লপটা 1 নম্বর ফ্লিপ ফ্লপের উপর নির্ভরশীল, এক্স্যাক্টলি। আচ্ছা এই যে, আচ্ছা ওকে, আচ্ছা মুনিরা বলছে অ্যাসিনক্রোনাসটা এখনো বুঝিনি। এই অ্যাসিনক্রোনাসটা কি ছিল বলতো? এই দেখো আমি কেবলমাত্র প্রথম ফ্লিপ ফ্লপে ক্লক পালস দিছি, দেখছো, খেয়াল করছো? তার মানে কি আমাদের এই যে প্রথম ক্লক পালসটার যে প্রথম ফ্লিপ ফ্লপটার যে আউটপুট আসবে সেটাই দ্বিতীয়টার ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে আউটপুটও দিচ্ছে, ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার দেখো 2 নম্বরটার যে আউটপুট সেটা কি তোমার ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে আউটপুটও দিচ্ছে, এই ফ্লিপ ফ্লপটার ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার ক্লক পালসও দিচ্ছে, এই দেখো ক্লক পালসও দিচ্ছে। তাহলে এখন তো বুঝতে পারছো, রাইট মনিরা? ওকে, তার মানে আমরা দুই প্রকারের আমরা কাউন্টার সম্পর্কে জানলাম, একটা হলো সিনক্রোনাস কাউন্টার আর একটা হলো অ্যাসিনক্রোনাস কাউন্টার। দেন এই যে সিনক্রোনাস কাউন্টারই হোক আর অ্যাসিনক্রোনাস কাউন্টারই হোক, এই সবগুলাকে আমরা কি বলতে পারি বলতো? এই সবগুলাকে, আচ্ছা রিফাত বলছে আমি তোমার একটা কোশ্চেনের অ্যান্সার দিই নাই, কি বলে রিফাত? এটা তো ঠিক না? না আমি তোমাকে মানে কোশ্চেনতে অ্যান্সার দেই, এইভাবে অপবাদ দেয় বলতো? আর ঠিক না। আর তোমরা বাকিরা আমাকে কোনো সাপোর্ট দাও না, তোমরা বাকিরা তো একটু বলতে পারো যে না ভাইয়া আপনি কোনো কমেন্ট করলে যে আম, আহ, কেউ কমেন্ট করলে আপনি অ্যান্সার দেন, আর বাকিরা তো তোমাদের তো আমি সবারই অ্যান্সার দিই, তাই না বলতো? আর এইভাবে মানে একজন আমাকে যখন কেউ অপবাদ দেয় তোমরা আমাকে একটু সাপোর্ট দিবে না? তোমাদের কাছ থেকে এইটুকু আশা করতেই পারি, তাই না? এই দেখো, এখন কথাটা সিনক্রোনাসই হোক আর অ্যাসিনক্রোনাসই হোক, এই দুই প্রকার কাউন্টারকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। আমরা বলতে পারি হলো আপ কাউন্টার, আমরা বলতে পারি ডাউন কাউন্টার, আমরা বলতে পারি হলো আপ ডাউন কাউন্টার। জিনিসটা পুরো বাচ্চাদের টপিক। যে আপ কাউন্টার মানে কি, সেটা 0 1 2 3 4 মানে ছোট নাম্বার থেকে বড় নাম্বার পর্যন্ত কাউন্ট করতে পারবে। তাহলে ডাউন কাউন্টার কোনটা বুঝতেই পারতেছি, যেটা হলো কি বড় নাম্বার থেকে ছোট নাম্বার কাউন্ট করতে পারবে, মানে হলো 3 2 1 0 এরকম। তাহলে এখন তোমরাই বলো আপ ডাউন কাউন্টার মানে কি? সেটা 0 থেকে, মানে সেটা ছোট থেকে বড় কাউন্ট করতে পারবে, সেটা বড় থেকে ছোট কাউন্ট করতে পারবে। তাহলে সেটা কি একই সাথে কি 0 টু 3, আর বলতে পারি 3 টু 0, আমি দুইটাই সে কাউন্ট করতে পারবে, মানে যে কোনো নাম্বার থেকে, মানে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় দুইটাই কাউন্ট করতে পারবে। বলো তো এগুলো সবাই বুঝলাম কিনা? বুঝছি সবাই? ওকে, গ্রেট গ্রেট, জস। জিনিসটা কত ইজি, তাই না? এখন তাহলে চলেন আমরা কি দেখবো, পোল কোশ্চেন নেবো। হ্যাঁ, আসো সবাই পোল কোশ্চেনে ভোট দাও, ভাই কেউ দয়া করে ভুল করো না, এটা এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, রাইট?
বলছি কিন্তু এখানে দেখো লেখাটা কি আছে, বড় থেকে ছোট গণনা করতে পারে, রাইট? মানে লার্জ নাম্বার থেকে স্মল নাম্বার পর্যন্ত সে কাউন্ট করতে পারে। আচ্ছা, অনেকের কাছে যে এই কোশ্চেনটা আছে, ভাইয়া যে রিপল আপ রিপল ডাউন মানে কি? আমরা যে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার গুলোকে আমরা মেইনলি অনেক সময় রিপল কাউন্টার বলে থাকি। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার তোমাদের পড়ালাম না, এই যে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারকে আমরা অনেক সময় কি রিপল কাউন্টার বলে থাকি, ঠিক আছে? মানে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের একটা উদাহরণ আমরা বলতে পারি হলো রিপল রিপল কাউন্টার। এই জন্য এখানে নামটা উল্লেখ রাখছি আর কি। আচ্ছা, পোলের টাইম দেওয়ার মানে হয় না, পোলটা এন্ড করি। তোমার সাথে রেজাল্ট শেয়ার করলে দেখবা এটা বুঝতেই পারতেছো ভাই, লেখাই আছে যে বড় থেকে ছোট গণনা করতে পারতেছে। সো অবভিয়াসলি রিপোল ডাউন হওয়া ছাড়া অন্য কিছুর উপায় নাই। তারপরে যে তোমার 14 জনের মতো রিপোল আপে ভোট দিত, তারা তোমরা মনে হয় উপরের কোশ্চেনটাই খেয়াল করনি। এই পরীক্ষা এরকম ভাবে ভুলভাল দাগালে কিন্তু প্যারা খেয়ে যাবা। আর বাকি 2 জন এনকোডারে আর 3 জন ফুল এডারে দাগাইছো। ভাই বলো তো এনকোডার আর ফুল এডার কোথা থেকে আসলো? মানে আমি তো নিজেই প্যারা খেয়ে গেলাম, বলো তো। এইগুলো ঠিক না, এরকম করবা না, ঠিক আছে? মানে মনে হয় ঘুমাই ঘুমাই তোমরা ভোট দিতে, তোমাদের ঘুম কাটেনি এখনো? এটা কোনো কথা? ওকে, তাহলে আসলে এখানে অনেক কিছু আমরা বুঝলাম। এন্ড দেন তাহলে চলো আর কি কি জিনিসপাতি আমাদের দেখা যায় সেটা নিয়ে আমরা একটু দেখি। ঠিক আছে, এখন দেন আসো আমরা একটা জোস বিষয় নিয়ে আলোচনা করব, যে 3 বিট বাইনারি কাউন্টার। চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করবো, বলতে পারো এইটাই বলতে পারো এই যে কাউন্টারের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। দেখো সবাই, যে আমাদের 3 বিট মানে হলো ধরলাম 3টা বিট আছে, বিট গুলাকে আমি কি কি দিতে পারি নাম বলতো? আমি দিলাম হলো এ, আমি দিলাম হলো বি, আমি দিলাম হলো সি। এইটা হলো আমাদের 3টা বিট, ঠিক আছে? এখন 3টা বিটের ভ্যালু কি কি হতে পারে বলতো? 3 বিট বাইনারি কাউন্টার। ধরো আমি যদি আপ কাউন্টার বানাতে চাই, তাহলে সেখানে কি কি আসবে বলতো? 0 0 0। দেন যখন আমি একটা ক্লক পালস দিব, মানে আমার যখন ক্লক পালস নাই, তখন সবগুলা কি হয়ে গেছে? সবগুলা কাউন্টারের ভ্যালু, মানে সবগুলা ফ্লিপ ফ্লপের ভ্যালু কত? ধরো আমাদের 3টা ফ্লিপ ফ্লপ আছে, একটা, দুইটা, 3টা ফ্লিপ ফ্লপ আছে। 3টা ফ্লিপ ফ্লপে আমি 3টা করে বিট অ্যান্সার পাবো। তবে 3টা ফ্লিপ ফ্লপের ভ্যালু এখন আমার কত? 0 0 0। যখন আমি একটা ক্লক পালস দিব, যখন আমি কেবলমাত্র একটা ক্লক পালস দিচ্ছি, তখন আমাদের ভ্যালু কত হয়ে যাবে বলো? 0 0 1। তার মানে যখন আমাদের একটা ক্লক পালস দিলাম, মানে কি এই জায়গায় আমাদের কি একটা ক্লক, প্রথমে একটা ক্লক পালসও ছিল না, তার মানে এই জায়গায় আসলে একটা ক্লক পালস দিলাম। বলতে পারি এটা আমি লিখলাম হলো, অন্য একটা কালার নেই তাহলে বেটার হবে। ধর আমি নিলাম হলো সিএলকে। সিএলকে মানে হলো কি ক্লক পালস। যখন আমি এখানে কোনো ক্লক পালস ছিল না, যখন আমি একটা ক্লক পালস দিলাম, তখন আমার ভ্যালু কত আসলো? 0 0 1। দেন যদি আমি আরেকটা ক্লক পালস দিই, তাহলে বলো তো আমাদের ভ্যালু কত আসবে? 0 1 0। এই যে ক্লক পালস, আমি একটা করে ক্লক পালস দিব। তো আমি যদি আরো ক্লক পালস দিতে থাকি, ভ্যালুগুলো কত হবে? এই বাচ্চাদের মতো জিনিসটা, তাই না? 0 1 0, ওকে, 0 1 2 3। ওকে, ডান। দেন আসো এরপরে যদি আমি আরেকটা ক্লক পালস দিতে থাকি, কি হবে? 1 0 0, দেন 1 0 1, দেন হলো 1 1 0, দেন হলো 1 1 1, রাইট? এইভাবে যদি আমি 3টা বিটে আমি যদি একের পর এক ক্লক পালস গুলো দিতে থাকি, তখন আমাদের কাহিনী কিন্তু এরকমই হবে। আর তো কিছু হওয়া পসিবল না, তাই না? তোমরাই তো বলো। দেন 3 4 5 6 7। দেন আমি যদি 8 নাম্বার ক্লক পালস দিই, তখন কি হবে? এই যে পুরা ভ্যালুগুলো আমাদের আবার কি 0 0 0 হয়ে যাবে। মানে আবার তখন কি এই যে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 এইভাবে কাউন্ট করতে থাকবে। কারণ আমাদের ফ্লিপ ফ্লপ কয়টা? কারণ আমাদের ফ্লিপ ফ্লপ হলো 3টা। এতটুকু তো বুঝতে কোনো সমস্যা নেই, এটা তো নর্মাল জিনিসপাতি, রাইট? দেন আসো, এখন যদি তোমাদেরকে একটা জিনিস আমি লক্ষ্য করতে বলি, তোমরা কি এই জায়গাটায় খেয়াল করতেছো? ধরো খালি সি বিটের ক্ষেত্রে, অন্যান্য বিট বাদ দাও, ধরো কেবলমাত্র যে আমাদের সি নাম্বার যে বিটটা, মানে 3 নাম্বার বিট, বা ধরো সি যে ঘরটা, এই ঘরটার ক্ষেত্রে খেয়াল করো। এই দেখো তো 0 1 0 1, আবার এই জায়গায় কি তোমার চেঞ্জ হচ্ছে 0, তারপর আবার চেঞ্জ হচ্ছে 1, আবার এখানে চেঞ্জ হচ্ছে 0, আবার চেঞ্জ হচ্ছে 1। মানে এক ঘর পর পর জিনিসটা কি করতেছে? তোমরা কি আমাকে বলতে পারো জিনিসটা কি হচ্ছে? 0 1 হয়ে যাওয়া, 1 0 হয়ে যাওয়া, এই ঘটনাটাকে আমরা কি বলি? কালকে ক্লাসে পড়ছিলাম, কারো কি মনে আছে? না, জিনিসটা কারো মনে পড়তেছে না। 0 1 হয়ে যাও, 1 0, হ্যাঁ কমপ্লিমেন্ট বলি ভাই, এটা মেমোরি বলতাম না, এটাকে একটু গোল। এই যে রবিউল সবার আগে অ্যান্সার দিছে, টুগুল বলতাম। এরপরে সুমাইয়া, বাকিরা এখন অ্যান্সার দিছে। টুগুল বলতাম। এই দেখো কালকে তোমাদের যে পড়াইছি, তোমাদের বাসায় একটু পড়ো নাই সেটা বোঝা যাচ্ছে। এটা কোনো কথা? হ্যাঁ,
এই যে বলো তো, যে একটা দিনে যদি তোমার কি বিট চেঞ্জ হয়ে যায়, কমপ্লিমেন্ট হইতে থাকে, সেই ঘটনাটাকে আমরা টগল বলতাম না? তাহলে তুমি এখানে দেখতেছো এক বিট পর পর জিনিসটা টগল হয়ে যাচ্ছে। 0 1 টগল, 1 0 টগল, 0 1 টগল হয়ে যাচ্ছে। এই বুঝতে পারতেছি? এখন কি বুঝতেছো যে জিনিসটা টগল? এখন কি সবার মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে, আচ্ছা যাক বাসেলা তাও। এখন আসো, তুমি দেখো তো আমাদের বি নম্বর যে বিটটা, এই বি নম্বর বিটেও কি সেম কাহিনী ঘটতেছে না? দেখো এখানে কি 0 0 ছিল, তার মানে এখানে 2 ঘর পর পর টগল ঘটতেছে, এরপরে কি আবার 1 1, দেন আবার তুমি চিন্তা করে দেখো যে আবার আমাদের 2 ঘর পর পর টগল ঘটতেছে। বুঝতে পারতেছি যে এখানে 2 ঘর পর পর টগল ঘটতেছে? এটাও কি সবাই বুঝতেছি বলো তো? এখন রিফাত বলে যে ভাইয়া টগল কি 0 1 হয়ে যাওয়া, 1 0 হয়ে যাওয়া, মানে কমপ্লিমেন্ট হইতে থাকা, এই জিনিসটাকে আমরা বলি হলো টগল। বুঝছো রিফাত? এখন তাহলে তোমরা কি আমাকে এটা বলতে পারো যে এ নাম্বার যে বিট, বা আমাদের সবার বামের যে বিটটা, সবার বামের বিটটায় কয় ঘর পর পর টগল ঘটতেছে? এক্স্যাক্টলি 4 ঘর পর পর টগল ঘটতেছে। আচ্ছা জোস, তাহলে বুঝতে পারছি যে এই জায়গায় অ্যাকচুয়ালি কি আমাদের যে কাউন্ট করতেছে, কাউন্ট করার সময় অ্যাকচুয়ালি কি হচ্ছে, বিভিন্ন বিট গুলাতে টগল ঘটতেছে। এই তোমাদের কি কারো মনে আছে টগল ঘটতো, মানে টগলিং এর জন্য আমাদের একটা স্পেশাল ফ্লিপ ফ্লপ ছিল, যে ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্যই ছিল টগল করা। ওই ফ্লিপ ফ্লপটার নাম কি ছিল? তোমাদের কারো মনে আছে এটা? কালকে আমরা 4 প্রকারের ফ্লিপ ফ্লপ পড়ছিলাম, দেখো তো মনে পড়ে কিনা। আমরা পড়ছিলাম হলো এসআর ফ্লিপ ফ্লপ, দেন আমরা পড়ছিলাম হলো কি জেকে ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপের একটা শর্ট ফর্ম ছিল হলো ডি ফ্লিপ ফ্লপ বা ডেটা ফ্লিপ ফ্লপ, আর জেকে ফ্লিপ ফ্লপের একটা শর্ট ফর্ম ছিল, বা আমরা বলতাম ওয়ান ইনপুটের জন্য ছিল টি ফ্লিপ ফ্লপ বা টগল ফ্লিপ ফ্লপ। তো বুঝতেই পারতেছি, এখন তোমরা আমাকে বলো যে এইখানের জন্য আমরা কোন ফ্লিপ ফ্লপ নিব, তোমরাই এখন বলো। আমি তোমাদের কিছু বলেই নেই, তোমরা আমাকে বলো কোন ফ্লিপ ফ্লপ নিব। এক্স্যাক্টলি আমরা এখানে টি ফ্লিপ ফ্লপ নিব, মানে টগল ফ্লিপ ফ্লপ নেবো। কেন? কারণ আমি দেখতেছি এখানে টগলিং এর একটা ঘটনা ঘটতেছে। তাহলে এখন তোমাদের কালকে কোশ্চেন করছিল অনেকে, ভাই আমরা এত টাইপের ফ্লিপ ফ্লপ পড়ছি, কেন পড়তেছি? তাহলে তোমরা কি এখন বুঝতেছো যে এক একটা ফ্লিপ ফ্লপের এক এক রকম বৈশিষ্ট্য, যার কারণে এক একটা কাজে এক একটা ইউজ করা ভালো। বলতো তাহলে কি এখন তোমরা কালকের পড়াটার যে তাৎপর্য কি ছিল সেটা কি এখন বুঝতে পারতেছো বলতো? আচ্ছা জস, ওকে কোপ, তাহলে বুঝতে পারতেছি যে আমাদের জন্য সবচেয়ে বেটার কোনটা। আমাদের জন্য বেটার হলো কি টি ফ্লিপ ফ্লপ বা টগল ফ্লিপ ফ্লপ ইউজ করা। তাহলে আসো টগল ফ্লিপ ফ্লপটা আমরা ইউজ করে তোমাদের দেখাই। আর আমরা মেইনলি তোমাদের দুই টাইপের ফ্লিপ ফ্লপই দেখাবো, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস দুটোই দেখাবো। বাট তোমরা পরীক্ষায় যদি আঁকতে দেয় কেবলমাত্র অ্যাসিনক্রোনাসটি আঁকতে দেবে। তো আমরা প্রথমে অ্যাসিনক্রোনাসটা আঁকি। অ্যাসিনক্রোনাস কিভাবে করি আমরা বলতো? অ্যাসিনক্রোনাসে এই তোমরা আমাকে বলো তো, আমি এখানে আমাদের 3 বিট, তার মানে আমি 0 থেকে 7 পর্যন্ত গুনতে পারতেছি, মানে আমাদের মোড নাম্বার হলো 8। তার মানে আমাদের ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা বলতো? আমাদের ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে? 3টা লাগবে। এক্স্যাক্টলি এই 7টা না, কি বলে, আমাদের ফ্লিপ ফ্লপ লাগবে হলো 3টা। নিলাম হলো 3টা ফ্লিপ ফ্লপ, 1 2 3, এই 3টা ফ্লিপ ফ্লপ নিলাম। ডান, কাহিনী শেষ। এখন আসো যে বিষয়টা, এখন তোমরা আমাকে বলো তো ভাই, যে এটা হলো অ্যাসিনক্রোনাস ফ্লিপ, আমি কাউন্টার বানাতে যাচ্ছি, তাহলে কি আমি ক্লক পালস কি সবগুলোতে ক্লক পালস নিব, নাকি কেবলমাত্র যে কোনো একটাই ক্লক পালস নিব? বলো তো আমাকে তোমরা। একটাই ক্লক পালস নেব, এক্স্যাক্টলি। কারণ আমি শুধুমাত্র একটাই ক্লক পালস নিব। আসলে আমি একটাই ক্লক পালস নিলাম, নিলাম একটাই ক্লক পালস, একটাই সিএল কে মানে হলো ক্লক পালস। ওকে, ক্লক পালস নিয়ে অত দোষের কিছু না। দেন আসো, আমাদের এটা যেহেতু টি ফ্লিপ ফ্লপ, তো সো আমি লিখে দিই, লিখলাম হলো টি, আমি লিখলাম হলো কিউ, আমি লিখলাম হলো টি, আমি লিখলাম হলো কিউ, টি কিউ। কিউ মানে আউটপুট পাবো, বুঝতেই তো পারতেছে। এখন তোমরা চাইলে এটা দেখতে পারো কিউ 0, এটাকে নাম দিলা কিউ 1, এটাকে নাম দিলা কিউ 2, দিতেই পারি, দোষের তো কিছু না। আর তাহলে তোমার কি হবে বলো তো? এখন তোমরা যারা বলছিলা ভাইয়া অনেকে অ্যাসিনক্রোনাসের ডায়াগ্রামটা বুঝছিলা না, এখন তোমরা দেখো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধর আমি এই জায়গায় ইনপুট দিচ্ছি, ইনপুট হিসেবে ধরো আমি কি 1 দিয়ে রাখছি, ইনপুট হিসেবে ধরো 1 দিলাম। এখন ধরো তোমার কি হবে, এইটার যে আউটপুট এইটার ইনপুট হিসেবে ব্যবহৃত হবে, পাশাপাশি এইটাই তোমার ক্লক পালস হিসেবে ব্যবহৃত হবে। এই যে ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই তীর চিহ্নের মানে হলো ক্লক পালস। আবার এইটার যে আউটপুট সেটা এইটার ইনপুট হিসেবে ব্যবহৃত হবে, আবার এইটাই তোমার কি হবে, ক্লক পালস হিসেবে ব্যবহৃত হবে। আর দেন আর তো কিছু দরকার নেই, আমরা সরাসরি কি লাস্টে আউটপুট পেয়ে যাবে। ডান। তাহলে দেখো আমি এখন 3টা আউটপুট পাচ্ছি। তোমরা বলতে পারো ভাইয়া 3টা বিট যে আমি পাচ্ছি, জিনিসটা যে 0 আমি বুঝবো কিভাবে? এই তোমার এখানে 3টা ঘর কিন্তু আমি পেয়ে গেছি। এই যে এই জায়গায় আমি একটা আউটপুট পাচ্ছি, একটা আউটপুট পাচ্ছি, এই জায়গায় একটা আউটপুট পাচ্ছি, এই জায়গায় একটা আউটপুট পাচ্ছি।
এই দেখো তিনটা আউটপুট পাচ্ছি, সো আমি এখন 0 0 0, মানে যখন আমি একটা ক্লক পালস দিব দেন আমাদের কত আসবে, আসবে হলো কি কত 0, দেন আসবে 0 0, তিনটা 0 0 0, মানে আমি তখন ক্লক পালস নাই। দেন যখন আমি ক্লক পালস দিলাম তখন আসবে কত 1, তারপরে আসবে কত তোমার 0 0। দেন যখন আমি আরেকটা ক্লক পালস দিব তখন কত আসবে বলো, যে 0 1 0, মানে জিনিসটা আমার কি আস্তে আস্তে বাড়তে থাকবে, যে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, মানে এই যে সংখ্যাগুলো কাউন্ট হতে থাকবে তখন। আর এই জন্য আমরা সবার ডানের ঘরকে কি বলতাম, তোমাদের কারো মনে আছে? সবার ডানের ঘরকে যে আমরা বলতাম হলো এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর সবার বামের বিটটাকে যে আমরা বলতাম হলো এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। তোমাদেরকে যখন আমরা কনভার্সন গুলো পড়াইছিলাম তখন যে কথা দুইটা বলছিলাম তোমাদের কি মনে পড়ে? আচ্ছা জোস। তার মানে দেখো এই জিনিসটাই হলো আমাদের অ্যাসিনক্রোনাস কাউন্টার। তাহলে আমাদের এই জিনিসটাই হলো কি অ্যাসিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস কাউন্টারটা আমরা কিভাবে বানিয়েছি এই পুরো জিনিসটাকে আরেকবার রিক্যাপ করি। আমাদের তিনটা ফ্লিপ ফ্লপ নিয়েছি, যেহেতু আমাদের 3 বিট, মানে আমি 0 থেকে 7 গুনতে চাচ্ছি, যার কারণে আমাদের কি, যেহেতু মোড হলো 8, সো আমরা তিনটা ফ্লিপ ফ্লপ নিয়েছি এবং প্রথমটার মধ্যে আমি শুধুমাত্র ক্লক পালস দিয়ে দিছি। আর আমাদের কি প্রথমটার আউটপুটটাই দ্বিতীয়টার ইনপুট, পাশাপাশি সেটাই তোমার কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেন এই যে আবার কি আমরা বলতে পারি দ্বিতীয়টার আউটপুট তৃতীয়টার ইনপুট, এবং সেটাই তোমার কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটাই তোমার কি ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং কথা হলো আমি এই জায়গায় কি ভ্যালুগুলা পাচ্ছি, ভ্যালুগুলা কিরকম পাবো, যখন আমাদের একটা ক্লক পালসও নাই তখন আমি ভ্যালু কত কত পাবো, এই তিনটা জায়গায় পাবো 0 0 0, তিনটা তিনটা ফ্লিপ ফ্লপই তখন আমাদের 0 0 0। বাট এরপরে যখন আমি একটা ক্লক পালস দিব তখন কত হয়ে যাবে, 0 0 1 হয়ে যাবে। দেন যখন আমি আরেকটা ক্লক পালস দিব তখন কত আসবে, 0 1 0 আসবে, মানে এইভাবে জিনিসটা চেঞ্জ হতে থাকবে। বলতো ভাই সবার কাছে কি জিনিসটা এখন ক্লিয়ার? জিজ্ঞেস করছো ডায়াগ্রামে ওয়ানটা কি, তার মানে আমি এখানে ইনপুট হিসেবে 1 দিচ্ছি, নইলে সে গুনবে কিভাবে যে এটা 1, তারপরে নইলে সে তার মধ্যে এই যে 0 0 1 0 1 0, এই 1টা সে পাবে কোথা থেকে, এই জন্য আমরা ইনপুট হিসেবে 1 দিয়ে রাখছিলাম। তোমাদের জিজ্ঞেস করছে ভাই ডায়াগ্রামে 1টা কি, এই 1টা আমি ইনপুট হিসেবে 1 দিচ্ছি। আচ্ছা সুমাইয়া জিজ্ঞেস করছো এর বাইনারি মানের মতো, হ্যাঁ এটা বাইনারি মানের মতো এক্স্যাক্টলি। আচ্ছা এখন তুমি চিন্তা করে দেখো যে আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টারটা তো সবাই বুঝলাম, এখন আসলে আমরা একটু সিনক্রোনাস কাউন্টার নিয়ে একটু চিন্তা করি। তোমরা একজন বলছে ভাই দুইটা দিলে কেমনে দিব, মানে কি বলতো, আমি তোমার কোশ্চেনটা বুঝিনি, বলো তো। আশা দাস কোশ্চেনটা করছো যে ভাইয়া দুইটা দিলে কেমনে দিব, তুমি কোশ্চেনটা একটু কিউ এন দ্য বক্সে করো, মানে তোমার কোশ্চেনটা এই চ্যাট বক্সে ক্লিয়ার না, বুঝছো? না ইনপুট 0 দিলে হবে না, ইনপুট 1 দিতে হবে। ইনপুট 0 দিলে জিনিসটা কাজ করবে না, ইনপুট হিসেবে 1 দিতে হবে, মানে ইনপুটের জায়গায় আমরা 1 দেখে দিই, মানে ইনপুট আমাদের 1 ই দিতে হবে। আমি ক্লক পালস একটার পর একটা দিতে থাকবো আর আমাদের জিনিসটা কাউন্ট করতে থাকবে। এটাই হলো কি আমাদের অ্যাসিনক্রোনাস কাউন্টার। সবার কাছে নিশ্চয়ই এখন ক্লিয়ার, রাইট? এখন তার মানে তোমাদের কথা আমরা যদি পিকচারটাই চলে যাই, আমাদের এই যে পিকচারটা, এই যে এই পিকচারটা ক্লাসের শুরুতে তোমাদের যে পিকচারটা দেখাইছিলাম, তুমি যখন এই জায়গায় যখন তুমি একটা প্রেস করো, প্রেস করা মানে কি তুমি একটা ক্লক পালস দিলা, দেন তুমি যখন আরেকবার প্রেস করলা মানে কি তুমি আরেকটা ক্লক পালস দিলা, তার মানে তোমাদের ইনপুট হিসেবে 1 কন্টিনিউয়াসলি থাকতেছে। তুমি যখন একটার পর একটা ক্লক পালস দিতে থাকো তখন তোমাদের একটার পর একটা কাউন্ট হইতে থাকে। এখন ঘটনাটা কি ঘটে অ্যাকচুয়ালি তোমরা কি এখন বুঝতে পারতেছো? ওকে থ্যাংক ইউ শশী। তার মানে বিষয়টা হলো কি, এখন মানে এটা পড়ার পরে এখন তোমরা যখন কাউন্টার দেখবা, মানে যখন নানি দাদি বা আমাদের বাসায় যারা মুরব্বীরা কেউ যদি তসবি পড়ে বা কেউ যদি কাউন্ট করে হাতে, তখন দেখলে তুমি চিন্তা করবা ও এটা কত পর্যন্ত কাউন্ট করতে পারতেছে, 100 পর্যন্ত। তার মানে এখানে কয়টা ফ্লিপ ফ্লপ আছে, তার মানে ফ্লিপ ফ্লপ গুলো কিভাবে যুক্ত, তার মানে একটা করে প্রেস দেওয়া মানে একটা ক্লক পান, তখন তোমাদের মাথায় এই চিন্তা ভাবনাগুলো এখন ঘুরতে ঘুরতে থাকবে, তাই না বলো তো? আচ্ছা যাক, ভালো কথা, আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টারটা শিখলাম, এইটা অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষার জন্য দেয় অ্যাসিনক্রোনাস কাউন্টারটা আঁকতে দিবে। বাট আরেকটা তোমরা যেহেতু বলতে পারি সিনক্রোনাস কাউন্টারও তোমাদের অনেকের দেখার ইচ্ছা, সেটা তোমাদের একটু দেখাই দিই। পরীক্ষায় সাধারণত 3 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টারই তোমাদের রাখতে দিবে, এছাড়া অন্য কিছু দেওয়ার কোনো পসিবিলিটি নাই। আর জিনিসটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছি, ওকে। দেন আসো আমরা যে সিনক্রোনাস কাউন্টারটা তোমাদের দেখাই। সিনক্রোনাস কাউন্টার মানে ভাই দেখো এগুলো আঁকা কিন্তু তোমাদের বইয়ে কিছু ব্যাখ্যা করা নাই, জাস্ট খালি জিনিসটা এঁকে রাখছে, বাট তুমি বুঝতেই পারছো জিনিসটা মোটেও কঠিন কিছু না। এখন বলো সিনক্রোনাস কাউন্টার
তার মানে সেখানেও কি আমাদের এই যে ফ্লিপ ফ্লপ গুলো আছে, ফ্লিপ ফ্লপ থাকুক, ফ্লিপ ফ্লপ থাকা দোষের কিছু না। দিলাম হলো কিউ ওয়ান, দিলাম হলো টি, দিলাম হলো কিউ নট, দিলাম হলো টি। আর তোমরাই বলো এখানে কি সবগুলোর সাথে ক্লক পালস থাকবে নাকি যে কোনো একটার সাথে ক্লক পালস থাকবে? সবগুলোর সাথে ক্লক পালস থাকবে দোস্ত। আচ্ছা ভালো কথা। এখন আসো সবগুলোর সাথে আমি কি করব, সবগুলোর সাথে আমি এখন ক্লক পালস দিয়ে দিই। তাহলে সবগুলোর সাথে ক্লক পালস দিব কিভাবে, ধরো ক্লক পালসে অন্য একটা কালার দিয়ে দেই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ক্লক পালস, ক্লক পালস, ক্লক পালস, সবগুলোর মধ্যে আমরা কি করলাম, ক্লক পালস দিয়ে দিলাম। আর এই জায়গায় আমরা আউটপুট ইনপুট হিসেবে 1 রাখতেই হবে, রাখলাম। আর এখানে আমরা কি হিসেবে করি জানো বিষয়টা, আমরা এইটার যে আউটপুট, আউটপুটটাকে ইনপুট হিসেবে দিলাম, বাট এর পরের ঘরটার যে ইনপুট সেটা আমরা কিভাবে করব জানো, সেটা আমাদের আগের যে দুইটা আউটপুট বললাম, এইটা একটা আউটপুট আর এইটার যে আউটপুট, মানে দুইটা আউটপুট থেকে এই গেটের মধ্যে প্রবেশ করাতে হবে। আর দুইটা আউটপুটকে তো আমরা এই গেটের মধ্যে প্রবেশ করাতে পারবো না, যার কারণে জিনিসটা আমরা কিভাবে করি, আমরা এখানে একটা এন্ড গেটের সাহায্য নিই। এখান থেকে ধরো আমরা আউটপুটটাকে নিচ্ছি, 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 এরপরে ধরো এই জায়গায় আমরা একটা এন্ড গেট ইউজ করতেছি, এন্ড গেট ইউজ করার পরে সেটাকে ইনপুট হিসেবে দিই। মানে কি হয় জানো, তার মানে এক নম্বর ফ্লিপ ফ্লপটার ইনপুট হিসেবে কত আসতেছে 1, দুই নম্বর ফ্লিপ ফ্লপটার ইনপুট হিসেবে কত আসতেছে, এক নম্বর ফ্লিপ ফ্লপটার কি আউটপুট, আর তিন নম্বর ফ্লিপ ফ্লপটার ইনপুট হিসেবে কয়টা কি আসতেছে, যে আগে যে কয়টা ফ্লিপ ফ্লপ আছে সব কয়টার কি আউটপুট। বুঝতে পারতেছি বিষয়টা, বলো তো সবাই আমাকে। আচ্ছা জোস, তাহলে এখন তোমরা আমাকে বলতে পারো যদি আমি আরেকটা ফ্লিপ ফ্লপ ইউজ করি, যে আমি ধরো 4 নাম্বার ফ্লিপ ফ্লপটি ইউজ করলাম, যে অনেকে বলতে তারা আরেকবার বলতেছে যে আরেকবার বুঝান, তোমরাই আমাকে বলো যে এখন যদি আমি 4 নাম্বার বা আরেকটা ফ্লিপ ফ্লপ ইউজ করি তখন কি হতো বলো। আমি যদি আরেকটা ফ্লিপ ফ্লপ ইউজ করতাম তাহলে কি হতো, তাহলে সে আগের তিনটার যে আউটপুট, মানে প্রথমটার আউটপুট, দ্বিতীয়টার আউটপুট এবং তৃতীয়টার আউটপুট, তিনটা আউটপুটকে আমরা এন্ড করে তারপরে এইটার ইনপুট হিসেবে ব্যবহার করতাম। মানে এইটা হলো সিনক্রোনাস, কি বলতে পারি, যে সিনক্রোনাস কাউন্টারের নিয়ম। তাহলে অ্যাসিনক্রোনাস কাউন্টারটা ইজি, আর আমরা বলতে পারি হলো সিনক্রোনাস কাউন্টারটা একটু ডিফিকাল্ট, বাট জিনিসটা আমরা বুঝছি। এই এখন রাফিদ কি বলো বলো তো, টি আর কিউ কি? এই টি হলো কি ইনপুট হিসেবে, যেহেতু এটা টি ফ্লিপ ফ্লপ এই জন্য টি হলো ইনপুট হিসেবে আর কিউ হলো কি আউটপুট। এই রাফিদ কি বলো তো, তুমি কালকে ক্লাস করোনি, এটা কোনো কথা বলো তো? ওকে, তার মানে আমরা জিনিসটা সবাই বুঝতে পারলাম। এটা মুছে ফেলি, নইলে তোমরা আবার কনফিউজ হয়ে যাবা যে আমি তো দেখি 3 বিটের ক্ষেত্রে করতেছি, তো আমাদের দরকার নেই। ওকে ডান। তার মানে আমরা এই জিনিসটা সবাই বুঝলাম যে অ্যাসিনক্রোনাস কাউন্টার এবং সিনক্রোনাস কাউন্টার দুটো সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। দেন আসো তোমাদের যদি আমি আরেকটা জিনিস দেখাই, এই যে মানে একটা পোল কোশ্চেন, এই পোল কোশ্চেনটা সবাই একটু ভোট দাও। হ্যাঁ, রিফাত বলতেছে যে তিনটা আউটপুট একসাথে তো কেমনে দিবা বলো, তিনটা তার কি জাস্ট অ্যাড করে দিলেই হয়, সেটাই কি আমাদের এন্ড গেট দিয়ে করতে হয় না? এন্ড মানে তিনটাকে সে গুণ করে ফেলে না, মানে তিনটাকে সে কি একসাথে কাউন্ট করে, মানে একসাথে নেওয়ার জন্য কি আমাদের এন্ড গেট ইউজ করতে হয়। যাক রিফাত এতক্ষণে বুঝতে পারছে। এই শান্তিতে তোমাদের 4 বিট লাগবে না, ইভেন তোমাদের যে এনসিটিভির বইটাতেই তোমাদের এখন কি সিনক্রোনাসই নাই, বাট তোমাদের যে দুই একটা বই যদি তোমরা পড়ো, মুজিবুর রহমানের স্যারের বই অন্য যদি পড়ো, সেক্ষেত্রে সিনক্রোনাস আছে, এই জন্য সেটা দেখাই দিচ্ছি। এখন নাজাহাত বলতেছে যে ভাইয়া এন্ড গেট যদি আমি ইউজ না করি, দেখাই তোমাদের। নাজাহাত বলছে ভাইয়া আমি যদি এখানে এন্ড গেট ইউজ না করি, এই তুমি তাহলে বলো তো, তাহলে এই দুইটার আউটপুটকে তুমি কি একসাথে এখানে প্রবেশ করাতে পারবা, তুমি একসাথে ইনপুট হিসেবে দিতে পারবা? পারবা তো না, মানে একসাথে দেওয়ার জন্য আমরা কি করি, এই যে এন্ড গেটটা ব্যবহার করি। বুঝছো নাজাহাত? আচ্ছা পোলটাকে এন্ড করি, এখানে ম্যাক্সিমামই কারেক্ট অ্যান্সার দিছো, বাট দুই একজন ভুল করতেছে কেন বলো তো আমাকে। আচ্ছা আসো পোলটা এন্ড করি, অনেকক্ষণ পোলে টাইম দিছি। তোমাদের সাথে যদি আমরা রেজাল্টটা শেয়ার করি, ভাই এটা সহজ বিষয় না, আল্লাহ কি বলে এটা, যে 4 বিট বাইনারি কাউন্টারে মোট কতটি সংখ্যা গণনা করা যাবে, মানে কাউন্টারের মোট তুমি বের করবা, মানে জিনিসটা কতটা ইজি দেখো, 2 টু দি পাওয়ার 4 মানে জিনিসটা কত 16, তাই না?
তাহলে এই যে আমাদের অ্যান্সার হবে কি ডি। সো ইজি না বিষয়টা বলো তো? হ্যাঁ, এখানে কয়জন ভুল করছে? এখানে 7 জন ভুল করছে। এই বলো তো এই 7 জনকে নিয়ে আমি কোথায় যাব? এই ভাই এই দেখো তোমাদের এগুলো কিন্তু ভুল করা যাবে না। এই সহজ জিনিসপত্র পরীক্ষা কেউ ভুল করে বলো তো? যদি এটা পরীক্ষা না। ওকে, দেন হলো যে আমাদের অ্যাকচুয়ালি নানা টাইপের কাউন্টার আছে, এগুলো সম্পর্কে তোমরা জাস্ট জানতে পারো যে আমাদের ধরো যে কাউন্টার আছে হলো রিং কাউন্টার, জনসন কাউন্টার, বিসিডি কাউন্টার, এই নানা টাইপের আমাদের কিছু কাউন্টার আছে। যেমন আসলে লাস্ট থেকে যদি একটু বলি, মানে কাউন্টার নানা রকমের হতে পারে। যেমন এই যে বিসিডি কাউন্টার, এই বিসিডি কাউন্টারকে আমরা বলি হলো মোড 10 কাউন্টার। কেন মোড 10 কাউন্টার বলি? বিসিডি কাউন্টারে আমরা কেবলমাত্র 0 থেকে 9 এর যে বিসিডি নাম্বারগুলো, মানে সেখানে আমি কেবলমাত্র 0 থেকে 9 গুনতে পারি, মানে এই 10টা সংখ্যা গুনতে পারি, সেখানে আমি আর কিছু গুনতে পারি না। এই জন্য আমি ওই টাইপের কাউন্টারকে আমরা বলি হলো কি বিসিডি কাউন্টার। তাহলে বলো তো ভাই, বিসিডি কাউন্টার, বিসিডি তে তো আমরা কেবলমাত্র 0 থেকে 9 এর জন্য বিসিডি আছে, বিসিডি কি আর কারোর জন্য আছে বলো তো? কারণ আমরা বুঝতেই পারতেছি যে আমাদের যে বিসিডি কাউন্টার, সেখানে আমি কেবলমাত্র 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে পারবো। এই যে তোমরা বুঝতে পারতেছো। দেন আসো বাকিগুলো সম্পর্কে যদি তোমাদের একটু একটু বলি যে এই বাকি কাউন্টার গুলা কিভাবে কাজ করে তোমাদের। তার মধ্যে আমাদের আরেকটা কাউন্টার আছে যেটাকে আমরা বলতে পারি হলো কি রিং কাউন্টার। এই রিং কাউন্টার কিভাবে কাজ করে জানো? এটা হলো অনেক জোস একটা কাউন্টার। ধরলাম আমাদের কয়টা ফ্লিপ ফ্লপ আছে, ধরলাম আমাদের 3টা ফ্লিপ ফ্লপ আছে, 1 2 3। মানে এগুলো একটু মজার মজার বিষয়, এগুলো তোমরা জাস্ট জানতে পারো, এই জন্য তোমাদেরকে একটু বলতেছি। অনেক সময় বইয়ে এইসব শব্দ পেয়ে গেলে অনেকে তোমার মুজিবুর রহমানের স্যারের বইটা পড়ো, অনেকে অক্ষরপত্রের বইটা পড়ো, অনেকে আবার বিভিন্ন রকম বই পড়ো সাথে, তাই না? সবার কাছে এনসিটিভি বইটা নাই, এনসিটিভি বই এই 3টার একটাও নাই। বাট এই বিসিডি কাউন্টার থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে যে মোড 10 কাউন্টার বলতে কি বুঝো? মোড 10 কাউন্টার বলতে আমরা বুঝি সেটা হলো বিসিডি কাউন্টার, মানে সেখানে আমি কেবলমাত্র 0 থেকে 9 এই 10টা সংখ্যা গুনতে পারি, এনাফ, আর কিচ্ছু লাগে না এখান থেকে। বাট বাকি দুটো একটা ইন্টারেস্টিং বিষয়, অনেক বইয়ে এই শব্দগুলো উচ্চারণ করছে, দেখো সেটা তোমাদের একটু বুঝাই দিই যেহেতু আজকে টাইম আছে। যেমন আসলে রিং কাউন্টারটা একটা মজার বিষয়। সেখানে ধরো যখন প্রথম ক্লক পালস দাও সেটার ভ্যালু থাকে হলো 100, এরপরে যখন আরেকটা ক্লক পালস দাও দেন তার ভ্যালু হয় হলো 010, যখন আরেকটা ক্লক পালস দাও তখন তার ভ্যালু হয় হলো 001, যখন আরেকটা ক্লক পালস দাও তার ভ্যালু হয়ে যায় হলো 000। মানে এই যে এই রিং কাউন্টার একটা মজার বিষয়, সেখানে তোমার কি এই ওয়ান গুলো আস্তে আস্তে ডান দিকে যাইতে থাকে, এইটা হলো রিং কাউন্টারের বিষয়। তাহলে বলতো রিং কাউন্টার জিনিসটা কি, সেটাকে আমরা বুঝলাম। রিং কাউন্টার কি কাজ করে সেটাকে আমরা বুঝতে পারতেছি, মানে কিভাবে কাজ করে সেটাকে আমরা বুঝতে পারতেছি। জাস্ট জানার জন্য ভাই, এগুলা লাগবে না, বাট জানার জন্য, এটা কি বুঝতে পারতেছি? আচ্ছা সঞ্জিতা বলছে বুঝো নাই, আশা দাস বলছে বুঝো নাই, দেন আর কেউ বলো একটু বুঝি নাই, অনু বলছে বুঝো নাই, এই অনেকে দেখে বুঝে নাই, আল্লাহ কি বলে। এই দেখো রিং কাউন্টার হলো এমন একটা বিষয় যেখানে তুমি দেখো এই যে 3টা ফ্লিপ ফ্লপ, তার মানে 3টা বিট, সেখানে কেবলমাত্র একটা বিট 1 হতে পারে, বাকি সবগুলো তোমার কি হতে পারে, 0 হতে পারে। সেই টাইপের আমরা কাউন্টারকে আমরা বলি হলো কি রিং কাউন্টার। এখন যখন তুমি একটা ক্লক পালস দাও, ধরলাম তুমি যখন একটা ক্লক পালস দিলা তখন তোমার কি একটা ভ্যালু 1, বাকিগুলো 0। তুমি যখন 2 নাম্বার ক্লক পালস দাও তখন তোমার কি আরেকটা ঘর তোমার কি 1 হয়ে যাবে আর বাকিগুলো 0 হয়ে যাবে। তুমি যখন 3 নাম্বার ক্লক পালস দিবা তখন তোমার 3 নাম্বার ঘরটা তোমার কি হবে 1 হবে, বাকিগুলো 0 হয়ে যাবে। তুমি আবার 4 নাম্বার ক্লক পালস দিলে সবগুলা 0 হয়ে যাবে। এইটা হলো রিং কাউন্টারের বৈশিষ্ট্য। বলো এবার বুঝলাম? এটা মাঝখানে যে কয়েকদিন বলছিলাম ভাইয়া বুঝি নাই, তোমরা কি বুঝছো এখন? আচ্ছা যাক, বাচ্চি, হ্যাঁ অনু বুঝছে, আচ্ছা ভালো, দেখ। এরপরে আসো আরেক টাইপের কাউন্টার আছে যেটা নাম হলো জনসন কাউন্টার। মানে সেটা হলো, মানে এই বললাম না আমাদের বেশ কিছু দোষ দোষ কাউন্টার সম্পর্কে আজকে পড়াশোনা করতেছি, যে কাউন্টার বিভিন্ন রকম হতে পারে। ধরলাম এখানেও তোমার 3টা ফ্লিপ ফ্লপ আছে, ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ। আচ্ছা ধর আমি অন্য একটা কালার নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই জনসন কাউন্টারের বৈশিষ্ট্য কি জানো? এটা হলো আরো মজার বিষয়। যখন তোমার কি 1 নাম্বার ক্লক পালস, মানে হলো তখন তোমার 1000 এরকম ভ্যালু থাকতেছে। যখন তোমার 2 নাম্বার ক্লক পালস দাও তখন তোমার কি হয়, দুইটা 1 চলে আসে, দেন 0। যখন তুমি 3 নাম্বার ক্লক পালস দাও তখন তোমার কি হবে জানো, যে তখন তোমার 3টাই 1 হয়ে যায়, মানে 3টা 1। দেন তুমি যদি আবার 4 নাম্বার ক্লক পালস দাও তখন তোমার কি হয়ে যায়, তখন তোমার আসে হলো আবার 0 1 1, মানে কি একটা 1 কমে যাচ্ছে। যখন তুমি ধরো যে 5 নাম্বার ক্লক পালস দাও, ধরো এখানে একটু দেখাবো কিভাবে, তাই নিচেটা মুছে ফেলি।
আচ্ছা, যখন তুমি 5 নাম্বার ক্লক পালস দাও তখন তোমার আসে হলো 0 0 1। যখন তুমি 6 নাম্বার ক্লক পালস দাও আবার সবগুলো 0 0 হয়ে যায়। মানে আসো আমি বৈশিষ্ট্যটা আগে বলি, তোমরা অনেকে হয়তো ধরেও ফেলতে পারছো এর বৈশিষ্ট্যটা কি, তারপর আমি আরেকবার রিক্যাপ করি। যখন মানে তুমি একটা ক্লক পালস দাও একটা 1, 2 নাম্বার ক্লক পালস দিলে দুইটা 1, 3 নাম্বার ক্লক পালস দিলে সবগুলা 1 হয়ে যাচ্ছে। দেন 4 নাম্বার ক্লক পালস দিলে একটা করে 1 কমতেছে, 5 নাম্বার ক্লক পালস দিলে আরেকটা 1 কমছে, 6 নাম্বার ক্লক পালস দিলে সবগুলো 0 হয়ে গেছে। বলো তো তার মানে তোমরা কি জনসন কাউন্টারের বৈশিষ্ট্যটা বুঝতে পারলা? এই 7 নাম্বার দিলে ভালো কথা বলছে আশা, 7 নাম্বার দিলে সে আবার শুরু হবে কি 1000, মানে আবার প্রথম থেকে শুরু হবে, এটা হলো বিষয়। বুঝতে পেরেছি? তাহলে রিং কাউন্টার আর জনসন কাউন্টার দুইটা কাউন্টারের বৈশিষ্ট্য তোমরা বুঝতে পারলা না? আচ্ছা জোস। আর এই জায়গায় কথাটা লিখে দিই যে বিসিডি কাউন্টারের বৈশিষ্ট্য হলো সেখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে পারি। দেখ ভাই, এই পেজে তোমরা যা জানছো সেগুলো শুধুমাত্র তোমাদের জন্য এনাফ না, সেগুলো তোমাদের জন্য অ্যাকচুয়ালি মোর দেন এনাফ। কারণ এত জিনিসপাতিও তোমাদের অ্যাকচুয়ালি লাগবে না, বাট তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হলো এতক্ষণ পর্যন্ত যে বাইনারি কাউন্টারে কয়টা সংখ্যা গণনা করা যাবে, কাউন্টারের মোড কয়টা, আর এই জায়গার মধ্যে অ্যাসিনক্রোনাস কাউন্টারটা হলো বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছি, এন্ড এইগুলা সম্পর্কে তো সবার ক্লিয়ার, রাইট? বলো তো। আচ্ছা, এই যে একটা যে তোমাদের ইভানি মিজান উদয়, আচ্ছা তুমি একটা ভালো কোশ্চেন করছো ভাইয়া, জনসন কাউন্টার কি কাজে লাগে। আচ্ছা তাহলে তুমি আমাকে বলো রিং কাউন্টার কি কাজে লাগে, বিসিডি কাউন্টার কি কাজে লাগে, সেগুলো তো আমি নর্মাল কাউন্টার দিয়েই করতে পারতেছি। মানে কথা হলো এর পরে, মানে তুমি যখন ইউনিভার্সিটি উঠবা, তুমি যখন বিভিন্ন কাজ করতে চাবা, তখন তুমি দেখবে এর বৈশিষ্ট্যটা হলো এরকম ভাবে যে 1000, দেন হলো কি 0100, 0010, 0001, এইভাবে আস্তে আস্তে আগাচ্ছে। তখন তুমি বুঝবা ও এই টাইপের একটা কাউন্টার তো এক্সিস্ট করে, সেটা হলো রিং কাউন্টার, তাহলে আমি রিং কাউন্টার ইউজ করে ফেলি। তখন তোমাদের মাথায় এই আইডিয়া গুলা খেলবে। এই জন্য আসলে তোমাদের বেশ কিছু টাইপের কাউন্টার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যে এই কাউন্টারের বৈশিষ্ট্য হলো এরকম। বুঝতে পারতেছি কেন এগুলো পড়ানো হচ্ছে। যেমন কালকে তোমাদের আমি টগল ফ্লিপ ফ্লপ সম্পর্কে পড়াইছিলাম বলে তোমরা আজকে আমাকে ঠিক মতো বলতেই পারলা যে ভাইয়া তার মানে এই যে যেহেতু কাউন্টারে টগল ঘটতেছিল এই জন্য হলো কি এটা এখানে টি ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে। আচ্ছা সাজ্জাদ আরেকটা ভালো কোশ্চেন করছো, এবং এগুলোর স্ট্রাকচার কেমন, এগুলো স্ট্রাকচার তোমাদের লাগবে না, ইভেন এইগুলো সম্পর্কেই তোমাদের বইয়ে সবগুলা বইয়ে লেখেনি। আর এনসিটিভির বই এগুলো সম্পর্কে উচ্চারণও করেনি, বাট অন্যান্য বই এগুলো সম্পর্কে উচ্চারণ করছে, যেন এগুলোর বৈশিষ্ট্য তোমাদের একটু বলে দিলাম। ওকে, তাহলে আজকে আমরা এখন একটা ছোট্ট ব্রেক নিই। এই তোমাদের কি এখন পর্যন্ত কেউ ব্রেক চাও নেই? বাহ দোস্ত তোমরা। ওকে, তাহলে আসো একটা ছোট্ট ব্রেক দিই তোমাদের, দেন আবার আমরা কন্টিনিউ করব। তাহলে আমরা একটা ব্রেক নিই। লেটস টেক এ ব্রেক। আমাদের বাজে হলো 11:26। আমরা ধরো 7 মিনিটের একটা ব্রেক নিই, 11:33 শুরু করবো। সুন্দর নাম্বার 1133, রাইট? যেহেতু তোমাদের মাথা আজকে অতটা জাম হয় নাই। ওকে, একটু ব্রেক কাটো কেমন।
আচ্ছা, ব্রেক টাইম তোমাদের প্রায় শেষ, মানে আরো 2-3 মিনিট আছে, তার মাঝখানে তোমাদের সাথে একটু কথাবার্তা বলি। আর মানে তো আজকে তো আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, এই চ্যাপ্টারটা পড়ার পরে আইসিটি সংক্রান্ত তোমাদের অনুভূতি কি আমাকে একটু জানাও তো, যে কি মনে হচ্ছে, আইসিটি অনেক কঠিন নাকি মোটামুটি মানে ভালো একটা সাবজেক্ট? মাঝখানে শারিকা মানে বলছে কি ব্যাড, বাজে, কি বলো ভাই এগুলা, সিরিয়াসলি? হুম, মানে যারা এই আইসিটি সাবজেক্টকে যারা বলবে হলো কি ব্যাড, বাজে, আর কি তাদের জন্যই কি ওই যে মাইকেল মধুসূদন দত্ত, তোমাদের একটা কবিতা আছে না কি, বিভীষণের প্রতি মেঘনাদ, সেখানে বলছিল কি তব বা কি ইচ্ছি মরিবার, মানে এই কথা শুনে আর কি মরে যেতে ইচ্ছা করে যে কেউ যদি বলে আইসিটি বাজে, তাই না? আচ্ছা, যাক যাক, মিক্সে আমি বলতেছি জিনিসটা ভালো, ওকে। হ্যাঁ, আচ্ছা, পারলে সহজ, না পারলে কঠিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ক্রিয়েটিভ কোশ্চেন প্র্যাকটিস করাবো, কি বলো ভাই, অবভিয়াসলি করাবো, তাই না? একটু ক্রিয়েটিভ কোশ্চেন তোমাদের প্র্যাকটিস না করালে হয়? আচ্ছা, বলে প্রোগ্রামিংটা অনেক কঠিন, আল্লাহ কি বলে ভাই, প্রোগ্রামিং তোমাদের করাইনি এখনো, এর মানে তোমরা বলে তো জিনিসটা কঠিন, এইভাবে বলে, এইভাবে অবাদ দেয় না, ঠিক আছে। আচ্ছা, আমাদের ব্রেক টাইম গুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা হ্যাঁ শুরু করে ফেলবো এখনই আবার। হ্যাঁ লিওন, তোমার কথাবার্তা দেখা যাচ্ছে, বুঝছো? এই রিফাত কি বলে, এগুলো তোমার বইয়ে নাই মানে কি? নেক্সটে কোন চ্যাপ্টার পড়বো? আচ্ছা, নেক্সটে দেখবো যে, নেক্সটে দেখা যাবে, নেক্সটে সম্ভবত আমরা চ্যাপ্টার 5 পড়বো। আচ্ছা, দেন দেখি আমাদের কি টাইম হয়ে গেছে না? আচ্ছা, আমাদের আর 1 মিনিট আছে, দেন আমরা শুরু করে ফেলবো। আচ্ছা, মন্দির বলে আমি অন্য সাবজেক্ট পড়াই না কেন, এই আমি তোমাদের তো কেমিস্ট্রি ক্লাসটা আসছি, মানে তোমাদের সাথে মানে কেমিস্ট্রি ক্লাস নেওয়া হয়নি, বাট উদ্ভাসে মেইনলি আমার আমার কেমিস্ট্রি ক্লাস নেওয়া হয়, বাট তোমাদের সাথে তো আইসিটি আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট, আমি পড়তেছি এই সাবজেক্টে ভাই, এখন তোমাদের যে আইসিটি ক্লাস না নিতে হয় বলো? এই যে সিনথিয়া আখলি বারবার বলতেছে ভাই এই টপিক মুজিবুর রহমান স্যারের বইয়ে নেই, ভাই বাকিগুলো তো আছে, রেজিস্টার কাউন্টার এগুলো তো আছে, হয়তো সবগুলা নাই, আমরা একটু বেশি পড়াচ্ছি, তাই তো না? হ্যাঁ, রিফাত দেখি বিভীষণের প্রতি মেঘনাদ, বাহ, লাইন পেতে দেখি মনে আছে না তোমাদের, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা এখন কি রিফাত বলতেছে না? আচ্ছা, ভালো ভালো ভালো। এই যে রাফিদ একটা কথার কথা বললা, সিএসসি সাবজেক্টে রিভিউ দেন, ভাই আমাদের এখন কি লাইভ বলতে কিচ্ছু নেই, মানে লাইফটা চলে গেছে এই যে তোমার এই যে 0101 এগুলোর মধ্যে, মানে বাইনারি লাইফ হয়ে গেছে, তাই না? এটা কোনো কথা? হ্যাঁ। আচ্ছা, এবার আসো আমরা সুন্দরভাবে যে ক্লাসটা শুরু করে ফেলি, লেটস স্টার্ট, ঠিক আছে, লেটস স্টার্ট। ওকে, দেন আমরা দেখবো যে, আর ভালো কথা আজকে সবাই একটু কোশ্চেন টোশ্চেন রেডি রাখো, কারণ কথা হলো যে আজকে তোমাদের চেষ্টা করব যে এখানে অনেকগুলো হ্যান্ড রেজ নেওয়া যায়, কারণ আজকে টপিকটা মোটামুটি ইজি, আজকে লেকচারটা, যার কারণে চেষ্টা করবো তোমাদের অনেকগুলো হ্যান্ড রেজ নেওয়ার, আর তোমার হ্যান্ড রেজের সময় অবভিয়াসলি যে জিনিসটা খেয়াল রাখবা যে তোমাদের কোশ্চেন গুলো যেন স্পেসিফিক ভাবে হয়, বা তুমি যেন আরেকজনের জন্য খুব বেশি পরিমাণের জায়গা দখল না করো, না তুমি যেন তোমার কোশ্চেনে তাড়াতাড়ি বলে অ্যান্সারটা যেন সুন্দরভাবে পেয়ে যাও, বিষয়টা হলো এরকম, ঠিক আছে। আর সো, আচ্ছা, নাজহাত বলছে তোমার বইতে এগুলা কিচ্ছু নাই, তুমি এনসিটিভির বইটা পড়লেই আনা, আর ক্লাস লেকচার গুলো তুমি যদি ফলো করো দ্যাট ইজ এনাফ, মোর দেন এনাফ অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখন আসো, যে তোমাদের সাথে একটু কথাবার্তা দিতে, অনেকে একটু জিজ্ঞেস করছিল ভাই রিং কাউন্টারে কি প্রথমটার ভ্যালু জিরো হতে পারে না? হ্যাঁ, যখন তুমি একটা ক্লক পালসও দাও নাই তখন তো সবগুলোর ভ্যালুই জিরো, এইটা আর কি বোঝাচ্ছি না, দেন ক্লক পালস দিলে এই জিনিসগুলো ঘটতে থাকে, ওকে। তেমনি জনসন কাউন্টারে তুমি যখন ক্লক পালস দেওই নি তখন সবগুলো ভ্যালু তো জিরোই হবে, বিষয়টা হলো সেরকম, ওকে। দেন আমরা কি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, আজকে তোমাদের বলছিলাম তোমাদের সাথে কয়েকটা সিকিউ নিয়ে আলোচনা করব, এবং দেখবো যে পরীক্ষার সিকিউ গুলো কিরকম ভাবে আসে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি, কেমন? এই সাজ্জাদ, এটা কিছু বললা, যে বলো যে বই যদি না কিনো শুধু এই স্লাইড পড়ি তাহলে কি প্রবলেম আছে? এই স্লাইড পড়ে তোমাকে আমি সব কভার করে দিচ্ছি, বাট তোমার তো এমসিকিউ এর জন্য আরেকটু বেশি কিছু জানা দরকার, যার জন্য তোমাকে তো যে কোনো একটা বই কিনতে হবে, এনসিটিভির বইটা কিনা সবচেয়ে বেটার, কারণ সেখানে তোমাদের যতটুকু পরীক্ষা আসবে সেটাই বইয়ে বোর্ডে ফলো করা হবে, সেটা কিনো। আর সাথে সাথে তুমি চাইলে মুজিবুর রহমানের স্যার বা যে কোনো
যে কোনো স্যারের বই তুমি কিনতে পারো, সমস্যা তো নেই। আসো দেখো, এই যে একটা সৃজনশীল প্রশ্ন হাবিজাবি দেওয়া আছে, ক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা একটা কিছু, দেন বলা আছে কি আইসিটি টিচার কি বলছে, রোল নাম্বার কত, রোল নাম্বার 1075 রোল নাম্বারের শিক্ষার্থীকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর জিজ্ঞেস করলেন, শিক্ষার্থী উত্তর দিল ডেসিমালে 85, 185 পেয়েছে, খারাপ না, বাট আরো বেশি পাইতে পারতো। দেন বলছে যে পরবর্তীতে প্রমোশন টেস্ট পরীক্ষা শেষে তার উক্ত বিষয়ে প্রাপ্ত নম্বর হলো হেক্সাডেসিমালে 4F। আচ্ছা, এখন দেখি আমাদের ক নাম্বার কি বলছে, সংখ্যা পদ্ধতি কি, বা এটা তো বুঝি আমরা যে কোন একটা সংখ্যাকে প্রকাশ করার জন্য যে পদ্ধতি সেটাকে আমরা বলি হলো সংখ্যা পদ্ধতি, এবং যেটাকে আমরা বলতে পারি কি সংখ্যা পদ্ধতি, নানা রকমের সংখ্যা পদ্ধতি আছে, ডেসিমাল আছে, বাইনারি আছে, তারপরে হলো কি অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে, রোমান সংখ্যা পদ্ধতি আছে, কত কিছু আছে, তাই না বলো তো। এন্ড দেন যদি তোমাদের সাথে একটু বলি, তো ক নাম্বার নিয়ে প্রবলেম নেই, দেন তোমরা আমাকে কি খ নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কি আমাকে চ্যাট বক্সে দিতে পারবা, যে 1 + 1 + 1 = 1, এটা আসলে কি বোঝাচ্ছে। আসলে আমরা জানি 1 + 1 + 1 তিনটা যোগ করলে আমাদের 3 আসা উচিত, সেটা বাইনারি তো 1 1, বাট এইখানে জিনিসটা কি বোঝাচ্ছে আমাকে একটু বলো তো, জিনিসটা দেখি কেউ বলতে পারো কিনা। হ্যাঁ লজিক, বাহ দোস্ত, এই থেকে সবাই বলতেছে দোস্ত দোস্ত, এই এন্ড গেট না, অর গেট, হ্যাঁ অর গেট, অর গেট, এটা হলো কি লজিক্যাল এক্সপ্রেশন। তাহলে তুমি এটাকে কি বলবা, পরীক্ষায় তুমি লিখবা কি হবে, যেন তুমি 2 এ 2 পাও, তুমি লিখবা যে কি এখানে কি আসলে তিনটা নাম্বারে, বা আমরা বলতে পারি এখানে কি বুলিয়ান অর অপারেশন বা বুলিয়ান যোগ অপারেশন বোঝানো হয়েছে, যেখানে জিনিসটাকে আমরা বলতে পারি হলো কি লজিক্যাল যোগ বা লজিক্যাল অ্যাডিশন, লজিক্যাল সাম বলতে পারি, যেখানে কি আমাদের সার্কিটে তিনটা ইনপুট, তুমি বলবে এখানে তিনটা ইনপুটের মানে যদি হয় হলো 1, তার মানে আমরা সেই ক্ষেত্রে পাই হলো কত, আউটপুট হিসেবে 1। এখন এই যে জিনিসটা, এই জিনিসটাকে তুমি জাস্ট এতটুকু যদি পরীক্ষায় লিখে দাও, দ্যাট ইজ এনাফ। জিনিসটা আমি কি বললাম, যে এটা হলো কি লজিক্যাল যোগ অপারেশন বা লজিক্যাল অর অপারেশন এখানে বোঝানো হয়েছে, যেখানে আমাদের ইনপুট গুলার মান হলো 1, যেহেতু অর অপারেশনে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়ে যায় তখন আমাদের আউটপুট 1 হয়ে যায়, আর এখানে আমাদের সবগুলা ইনপুট 1, সো আমাদের আউটপুট 1 হচ্ছে, এটা হলো লজিক্যাল অপারেশন। বলতো সবাই নিশ্চয়ই পরীক্ষায় লিখতে পারবে, কোনো প্রবলেম তো নেই, তাই না। এন্ড দেন এই যে এর পরের জায়গাটা একটু জোর জায়গা, যে শিক্ষার্থীর রোল নাম্বার অক্টালে প্রকাশ করলো, এই রোল নাম্বার কত বলতো, রোল নাম্বার হলো 1075, 1075 হলো রোল নাম্বার, বলো এটা অক্টালে প্রকাশ করলে কত হয়। আমরা কিভাবে অক্টালে প্রকাশ করতাম, 8 দিয়ে ডিভাইড করে করে, তাই না, 8 দিয়ে ডিভাইড করলে কত আসতো বলো দেখি, পারো কিনা। অক্টালে প্রকাশ করতেছি কিন্তু, 8 দিয়ে যদি আমরা ভাগ করি আমাদের আসে হলো কত, 134। আর বলো ভাগশেষ কত থাকে, ভাগশেষ হিসেবে থাকে আমাদের 3। এই যে ভাগশেষটা আমরা কি ডান পাশে একটু লিখি, ডান পাশে সরাই লিখি, দেন আমরা যদি আবার 8 দিয়ে ভাগ করি, দেন আমাদের কি হয় বলো, আবার 8 দিয়ে ভাগ করলে কত আসবে, আসবে হলো 16। আর আমাদের এখানে কত আসবে বলো তো, এই জায়গায় আমাদের আসবে হলো 16, আচ্ছা 16 কি আসবে বলো তো, 134 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি আমাদের অ্যান্সার আসবে হলো 16, তার মানে 16 × 8, তার মানে আমাদের এখানে ভাগশেষ আসবে 6, হ্যাঁ ঠিকই আছে। দেন আবার যদি আমরা 8 দিয়ে ভাগ করি আমাদের ভাগফল আসবে হলো 2, আমাদের ভাগশেষ কিন্তু নাই, তাই না, আমাদের ভাগশেষ হলো 0। দেন আমি যদি আবার এখানে 8 দিয়ে ভাগ করি আমাদের ভাগফল আসবে হলো কত, ভাগফল আসবে হলো 0, আর ভাগশেষ আসবে কত 2। তো বুঝতেই পারতেছি এখন আমরা কোন দিক থেকে কোন দিকে যাবো, তোমাদের কি নিশ্চয়ই মনে আছে না, আমার নিচের দিক থেকে উপরের দিকে যাইতাম, নিচেরটা হতো আমাদের এমএসবি আর উপরটা হতো আমাদের এলএসবি। তাহলে যদি আমরা এটাকে লিখতাম তাহলে আমাদের কি আসবে বলতো, আমাদের আসবে হলো 2063, এটাকে আমরা কিভাবে লিখবো, 8 অক্টালে লিখলাম। তার মানে আমরা বলতে পারি 1075 যেটা আমাদের ছিল হলো কততে, ডেসিমালে, ইকুয়াল সেটাকে আমি অক্টালে নিয়ে গেলাম। বলো সবাই কি পারি এগুলা, এগুলো কোনো ব্যাপার আমাদের জন্য। আচ্ছা দেখ সবার কারেক্ট অ্যান্সার আছে, সবাই বলছে পারো, সবাই বলছে হুম, ওকে দ্যাটস গ্রেট। ও বলছে যে সবাই অনেক আগে অ্যান্সার দিয়ে দিয়েছো, আর কি করবো বলো, আমি তোমাদের অ্যান্সার দেখার সুযোগ পাইনি, নিজে কষ্ট করে করে ম্যাথটা করতেছিলাম। ওকে, তাহলে আমরা অন্তত এতটুকু বুঝলাম যে ক খ গ তিনটা পারি, ক খ গ তিনটা পারি। দেন আমাকে জিজ্ঞেস করছে প্রমোশন টেস্টে শিক্ষার্থীর ফলাফলের অগ্রগতি হয়েছে কিনা বিশ্লেষণ কর, এমনি সে পাইছিল হলো কত, 185, বেশি একটা পায় নাই। এখন তার মানে আমাকে দেখতে হবে হেক্সাডেসিমালে সে কত পাইছে, 4F। তার মানে আমি হেক্সাডেসিমালটাকে ডেসিমালে নিয়ে যাই, তাহলে আমি বুঝতে পারবো তার অগ্রগতি হয়েছে কিনা।
তাহলে যদি আমি 4f কে কোথায় নিয়ে যাব, ডেসিমালে নিয়ে যাব, তাহলে বলো হেক্সাডেসিমাল থেকে আমি ডেসিমালে কিভাবে নিব? 4f, এটাকে আমি ডেসিমালে নেওয়ার উপায়টা কি? প্রথম ঘর থেকে আমি কত ধরি বলো তো? প্রথম ঘর থেকে আমি ধরি হলো কি 0, এর পরের ঘর থেকে আমরা ধরি হলো 1, যার কারণে আমরা কি লিখতাম 4 ইনটু, যেহেতু এটা হেক্সাডেসিমাল তার মানে হলো 16, তার মানে 16 ইনটু 16 টু দি পাওয়ার 1 প্লাস আমরা লিখি হলো f, f মানে হলো অ্যাকচুয়ালি কত বলো তো 15 ইনটু 16 টু দি পাওয়ার কত আসবে 0, তাই না? বলো তো জিনিসটা কি সেরকমই না? দেন তাহলে বলো আমাদের মানগুলা কত কত আসবে, যে 416 কত 64 নাকি? আমাদের আসবে হলো 64 প্লাস এখানে কত আসতেছে 15, তাহলে বলো সে তার কত আসে? আমাদের আসতেছে সে পাচ্ছে হলো 79। তাহলে এখন সে পাইলে হলো কি, মানে প্রমোশন টেস্ট দিল, প্রমোশন টেস্ট দেওয়ার পরে তার নাম্বার কত আসলো? তার নাম্বার আসলো হলো কি 79। মানে চিন্তা করছো যে কি পরিমাণ ডিমোশন হয়েছে। এমনি আইসিটির মতো একটা সহজ জিনিসে সে 185 পাইছে, মানে সে যে একদমই পড়াশোনা করে না সেটা সম্পর্কে আমরা ইজিলি বুঝতে পারতেছি। যে আবার প্রমোশন টেস্ট দিল, যেখানে 85 হওয়ার কথা ছিল, সে না করে আরো খারাপ করছে, সে 79 পাইছে। না, মানে এর উপর কোনো আশা ভরসা করা যায় না, তাই না? দেখ, আমরা এর সম্পর্কে কমেন্টও করে ফেলতে পারলাম, এই নাম্বার সিস্টেম গুলো বুঝলাম, দেন একটা সিকিউ আমরা কভার করে ফেলছি। দেন চলো আমরা দেখি আর কি কি সিকিউ দেখা যায় তোমাদের জন্য। আচ্ছা, দেন চলো দেখি আরেকটা সিকিউ দেখি। এই যে আরেকটা সিকিউ আমাদের আসছে, রাইট? এইটার আসো প্রথম যে কোশ্চেনটা, সব একটা সার্কিট দেখাই ফেলছি না? প্রথম কোশ্চেনটা তো আমরা পারি, ক নাম্বার অ্যাডার কি? অ্যাডার তো ভাই যে সার্কিট দিয়ে আমরা অ্যাড করি সেটা হলো অ্যাডার। জোস একটা বিষয় ছিল, তাই না? আমরা হাফ অ্যাডার করছিলাম, ফুল অ্যাডার করছিলাম, জোস জোস বিষয় ছিল। দেন এই জায়গায় একটা জোস জিনিস, বুলিয়ান যোগ ও গুণের সাথে বীজগাণিতিক যোগ আর গুণের সামঞ্জস্য, মানে ওই দুটার মধ্যে কি পার্থক্য, মানে ডিফারেন্স বা কি কি আছে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। মানে যোগ আর গুণী, একটা হলো বুলিয়ান আর আরেকটা হলো কি বীজগাণিতিক, মানে হলো কি নরমাল অ্যালজেব্রিক। এই দুটার মধ্যে আমাকে করতে বলছে বাইনারিতে। বলতো আমরা পারি না বুলিয়ান মানে কি লজিক্যাল, আর বীজগাণিতিক মানে নরমাল। আসো এটা অ্যান্সার তুমি পরীক্ষা খাতে কিভাবে লিখবা, আসো তোমাদের একটু লিখে দিই। আসো, যে আমাদের যদি দেখি বুলিয়ান, তাহলে আমি লিখি হলো বুলিয়ান, তাহলে আমি জাস্ট অ্যাড এর ক্ষেত্রে আগে লিখি, ধরো আমি লিখতেছি হলো বুলিয়ান, আর আমি লিখতেছি হলো কাকে বলতো, যে আমি আরেকটা লেখা যায় বুলিয়ান স্যার, আরেকটা কি আছে যে নরমাল বীজগাণিতিক, তাহলে আমরা বলতে পারি অ্যালজেব্রিক। ওকে, দেন আসো বুলিয়ানের ক্ষেত্রে আমাদের কি হলো তোমাদের মনে আছে না, যে 0 প্লাস 0 মানে হলো কত আসে 0, 0 প্লাস 1 মানে হলো আমাদের কত আসে 1, 1 প্লাস 0 মানে হলো কত 1, 1 প্লাস 1 মানে কত আসতো বলো, আসতো হলো 0, আর হাতে ক্যারি থাকতো হলো 1। মনে পড়ে এটা ছিল হলো কি আমাদের বুলিয়ান হিসাব নিকাশ। বাট অ্যালজেব্রিক হিসাব নিকাশে অ্যাকচুয়ালি কি হয় বলতো, মানে আসলে 1 প্লাস 1 ইকুয়াল টু তুমি 0 না, সরাসরি তুমি কি 1 0 লিখে দিতে পারো, মানে আসলে এক আর এক যোগ করলে তো 2 পাই আমরা, তাই না? সেটা তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো পেইন নেই। বা তুমি দুই ভাবে ব্যাখ্যা দিতে পারো, তুমি এভাবে বলতে পারো যে 1 0, তুমি এখানে লিখতে পারবা যে এখানে লিখে দিলা যে 0 হলো কি যোগফল আর 1 হলো ক্যারি। আর আসো অ্যালজেব্রিকের ক্ষেত্রে কি হয়, সরি আমরা তো উল্টাই ফেলছি, অ্যালজেব্রিকেরটা বুলিয়ানে লিখে ফেলছি। আচ্ছা, এটা হবে অ্যালজেব্রিক। দাঁড়া একটু মুছে দেই, একটু প্যারা দিয়ে দিলাম তোমাদের, তাই না? আর আসো এখন যদি আমরা কাকে লিখি, বুলিয়ানটা লিখি। বুলিয়ানের ক্ষেত্রে কি দুইটা 0 হলে 0, আর যদি আমাদের কেবলমাত্র একটা ইনপুট 1 হয়ে যায়, মানে ওই যে অর অপারেশনটা, এইটাই কিন্তু আমাদের কি বলি যে বুলিয়ান যোগটা, তাই না? তার মানে হলো বাকি সবগুলা ক্ষেত্রে হলো 1। বলো নিশ্চয়ই মনে পড়ে গেছে, এগুলো তো আমাদের জন্য কোনো পেইনফুল বিষয় না। এখন এডিশনের ক্ষেত্রে জিনিসটা আমরা বুঝি, আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তো জিনিসটা আমরা বুঝি, যে আমরা যদি লিখি হলো গুণ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কি আসবে অ্যালজেব্রিক, আর একটা হতে পারে, একটা হতে পারে বুলিয়ান। অ্যালজেব্রিকের ক্ষেত্রে কি 0 ইনটু 0 মানে হলো কত, 0 ইনটু 1 মানে হলো 0, 0 ইনটু সরি 1 ইনটু 0 মানে হলো কত 0, আর 1 ইনটু 1 মানে হলো কত 1। আর বুলিয়ানের ক্ষেত্রে কি 0 ইনটু 0 মানে হলো 0, 0 ইনটু 1 মানে হলো 0, 0 1 ইনটু 0 মানে হলো 0, আর 1 ইনটু 1 মানে হলো কত 1, যেটা হলো কি বুলিয়ান। তার মানে বুলিয়ান
মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বুলিয়ান আর অ্যালজেব্রিক কি সেম টাইপের অ্যান্সার দেয়, বাট অ্যাডিশনের ক্ষেত্রে একটু ডিফারেন্স টাইপের অ্যান্সার দেয়। তুমি যদি জাস্ট এই যে এইটুকু যদি জাস্ট লিখে দাও, কোনো বাংলা কথাও যদি তুমি না রাখো, তাও তোমাকে টিচার 2 দিবে। সবাই নিশ্চয়ই বুঝতে পারলাম, রাইট? এন্ড দেন আমরা খ নাম্বারটা পারলাম। দেন আসো গ নাম্বারটা। গ নাম্বারটা আরো ইজি, বলছে প্রদর্শিত বর্তনী হতে এক্স এর সরলীকৃত মান নির্ণয় করো। ভাই বলো, এগুলো কি আমাদের জন্য কোনো ব্যাপার? এই যে তোমাকে দেখো, তুমি এই গেটটা এ থেকে ডাবল ইনপুট নিয়ে নর গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছে। নর গেটের মধ্যে দিয়ে পাঠালে কি হয় ভাই বলো তো? এটা হয়ে যাবে হলো এ বার, বুঝি ভাই। তবে এইটা আমাদের কি হয়ে যাবে ভাই বলো? এটা আমাদের বি বার হয়ে যাবে। এগুলো কোনো ব্যাপার আমাদের জন্য? এ বার বুঝলাম, বি বার বুঝলাম। দেন আসো এই যে 3 নাম্বার যে গেটটা, এই যে 3 নাম্বার গেটটা, এটা হলো আবার কি আমাদের ন্যান গেট, তাই না? বলতো ন্যান গেটের মধ্যে কে কে আসতেছে বলতো? এ আসতেছে, বি আসতেছে। যার কারণে আমি কি বলতে পারি না এটা হলো কি আমাদের এ বি বার? দেখতে পাচ্ছ জিনিসটা কতটা ইজি? তাহলে এই গেট দিয়ে আমাদের কি আসবে বলো? এই গেট দিয়ে আসবে হলো এ বার, বি বার, এবার বি বার দেই তো। এবার বি বার আবার উপরে একটা হোল বার হয়ে যাবে। কেন? কারণ এটা হলো কি আমাদের একটা ন্যান্ড গেট। দেন বুঝতেই পারতেছি লাস্টে এখানে আমাদের আউটপুট দেখাবে কি বল? এটা আমাদের দেখাবে হলো এ বি বার প্লাস আমাদের আসবে হলো এ বার বি বার বার উপরে একটা বার। বলো তো ভাই, কারো কি সমস্যা আছে এই জায়গাটা বুঝতে? এটা নিয়ে আমরা কত কত কাজ করে আসছি না? আমরা যে কোশ্চেন কি এরকম ইজি আসবে? এই ভাই তোমরা কি টেস্ট পেপার দেখোনি বা উদ্ভাসের কোশ্চেন গুলো দেখোনি? সেখানে তো এই টাইপের কোশ্চেনই তো আসে, তাই না? এখন বলে যে কোশ্চেন কিরকম ইজি আসবে, এগুলো ইজি না আসলে, কথা না এগুলোই কোশ্চেন। মানে পৃথিবীতে আসলে কঠিন বলে কিছু নাই, যা পারি না তাই কঠিন। সো আমাদের গ নাম্বারটা শেষ, রাইট? দেন আসো ঘ নাম্বারটা। কাহিনী দেখছো কি বলে? যে 4 নাম্বার গেট কই ভাই? 4 নাম্বার গেট, এই যে 4 নাম্বার গেট বলছে 4 নাম্বার গেটের স্থলে মৌলিক গেটগুলোর যে কোনো একটি ব্যবহার করা হলে সম্পূর্ণ বর্তনীটি সকল ক্ষেত্রে এন্ড গেট বাস্তবায়ন করবে। তার মানে কথা হলো আমাদের সমস্ত গেটটা থেকে আমাদের অ্যান্সার আসা উচিত কি এন্ড গেটে। তাহলে আমাকে বলছে এখানে একটা মৌলিক গেট ইউজ করতে। তাহলে আসো আমরা একটা মৌলিক গেট ইউজ করার চেষ্টা করি। মৌলিক গেট কারা ভাই? এন্ড, অর আর নট। সো আমরা কি এন্ড আর অর ইউজ করে দেখি, কারণ নট ইউজ করা যাবে না, নটের ক্ষেত্রে আমাদের একটা ইনপুট হতে হয়। সো আমরা আসো এন্ড আর অর ইউজ করি। এন্ড যদি এখানে ইউজ করতাম, এখানে এন্ড ইউজ করলে মানটা কিরকম আসতো বলো তো? যদি আমি এখানে এন্ড গেট ইউজ করতাম, বলো এন্ড গেট ইউজ করলে আমাদের টোটাল সার্কিটের মানটা কিরকম আসতো? আমাকে বলতে পারবা কেউ? এন্ড ইউজ করতে আমাদের এখানে আসতো কি এ বি বার প্লাস এখান থেকে কি আসতো বলো তো ভাই? এখান থেকে আমাদের আসতো হলো এ বার বি বার, এ বার বি বার আর টোটালটার উপর একটা বার থাকতো। এইটাই আসতো, তাই না বলতো? এখন যদি এইটাকে যদি আমি তোমাদের এন্ড গেট অ্যাকচুয়ালি হয় কিনা একটু যদি করে দেখাই, তাহলে জিনিসটা কিরকম ভাবে হতে পারে? সার্কিটটাকে সলভ করি, মানে সরল করি। দেন আসবে হলো এ বি ডাবল বার মানে হলো এ প্লাস আমরা লিখতে পারি হলো কাকে বলতো? প্লাস লিখতে পারি হলো এই জায়গাটার মধ্যে যদি আমরা লিখি এ বার বি বার ডাবল বার, তাই না বলতো? তাহলে এটা কি আসবে বলো? এ বি প্লাস এখানে লেখা যায় হলো কি ভিতরের মধ্যে আমরা কি লিখতে পারি বলতো? এইটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি বলতে পারো কেউ? যে এ প্লাস বি মানে এ ডাবল বার প্লাস বি ডাবল বার, উপরে একটা বার থাকতেছে। দেন বলতো তুমি কি এটাকে আবার এইভাবে লেখা যেতে পারে না? যে এ বি প্লাস এখানে কি আছে বলতো? এ প্লাস বি হোল বার। তাহলে তুমি কি লিখবা বলো? তুমি লিখবা হলো এ বার বি বার, ওকে। দেন আমাদের কি চলে আসলো? যে এ বার বি বার। আচ্ছা তোমরা বলছো যে ভাই একটু মনে হয় ভুল হয়েছে। আচ্ছা কোথায় ভুলটা করছে বলো তো? আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া আমি আরেকবার একটু করে দেখি, প্যারা নেই। দাঁড়া আমাদের ইরেজারটা কই? এই ইরেজার, এটা একটু মুছে ফেলি। এই ভাই আমি শুধু একাই প্যারা খাচ্ছি, তোমরা কি করতেছো নাকি তোমরা খালি আমার প্যারা খাওয়া দেখে দেখে মজা নিচ্ছ? এটা কিন্তু ঠিক না। তোমরা একটু আমার সাথে সাথে করো, তোমরা একটু বলতে পারো ভাইয়া কোন জায়গাটা ভুল হচ্ছে। আচ্ছা আতিক বলছো তুমি খাতাই করছো। আচ্ছা আমি ডি মর্গানের ল অ্যাপ্লাই করি নাই ঠিক মতো না। আচ্ছা দেখি, আসো এবার করি। আসো 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 আসো। আমরা এখানে কি করবো বলতো? এই যে এখান থেকে আমাদের আসতেছে, তো যদি আমি এন্ড গেট ইউজ করি এই জায়গাটায়, এন্ড গেট ইউজ করলে আমাদের এই জায়গাতে কি আসবে বলতো? এ বার বি বার। সো আমাদের ওই জায়গা থেকে আসতেছে হলো এ বার বি বার। আচ্ছা এই জায়গাতে আমাদের কোনো প্রবলেম নেই। দেন আমাদের
এই জায়গা থেকে আমাদের আউটপুট কি আসতেছে, নিচেরটা থেকে আমাদের আসতেছে হলো এবি বার। ওকে, সেটা আমাদের আসতেছে। এখন তো মানে কি দুইটা আউটপুট আমরা পেয়ে গেলাম, সেটাকে আমি কার মধ্যে দিয়ে পাঠাচ্ছি, আমি একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি। এই লাইনটাতে তো আমাদের কোনো প্রবলেম নেই, তাই না? এই জায়গাতে তো আমি কোনো ভুল করিনি। দেন আসো, দেন আমরা কি করতে পারি, এর পরের লাইনটায় আমি ডি মর্গানের ল যদি অ্যাপ্লাই করি, ও আমি এরপরেও যোগ রেখে দিছি, এতক্ষণে বুঝছি কোথায় ভুল করছি। দেন এ বি ডাবল বার, দেন গুণ হয়ে যাবে তো, তাই না? এ বার বি বার উপরে বার। ওকে, দেন আমাদের আসতেছে কি এ বি, দেন আমাদের এর সাথে যদি আমি এইটাকে নেই, দেন এই জায়গাতে আমাদের কি আসবে বলতো, এই জায়গাতে আসবে হলো আমরা বলতে পারি হলো ভিতরে এ ডাবল বার প্লাস বি ডাবল বার। ওকে, এবার ঠিক আছে। তার মানে এ বি ভিতরে থাকতেছে হলো এ প্লাস বি, যার কারণে আমাদের কি আসবে বলতো, গুণ করলে এ বি প্লাস এ বি, মানে জিনিসটা অ্যাকচুয়ালি আসতেছে এ বি। তার মানে এই যে আমাকে বলছে টোটাল সার্কিটটা যে আমাদের কি করবে, অ্যান্ড গেট বাস্তবায়ন করবে, করলো। ওকে, তার মানে আমরা একটা প্রমাণ পেলাম, কাকে ইউজ করলে, অ্যান্ড গেট ইউজ করলে। এখন অর গেট ইউজ করলে কি এটা হবে? আসো অর গেট ইউজ করে তুমি দেখো, অর গেট যদি আমরা ইউজ করি দেন কি সিমিলার কাজটাই আসবে না? এখন তোমরা ধরো এখানে অর গেট ইউজ করতেছ, তার মানে আমাদের কি আসবে বলো, আসবে হলো এখান থেকে আসতেছে এ বি বার, উপর থেকে আসতেছে হলো কি আমাদের এ বার প্লাস বি বার, আর এখানে কি আরেকটা বার থাকবে, রাইট? বলো ভাই। ওকে, ঠিক আছে। দেন আসো এটাকে যদি আমি করি কি নরমালের মতোই তো আসবে, তাহলে যদি আমি এটাকে গুণ করে দেই আমাদের আসবে হলো এ বি ডাবল বার ইনটু আসবে হলো কি এ ডাবল বার ইনটু বি ডাবল বার, মানে জিনিসটা আরো ইজি হয়ে গেছে, মানে এ বি ইনটু এ ইনটু বি। সো আমাদের অ্যান্সার কত, এ বি। মানে তুমি এখন বলতে পারবা পরীক্ষার খাতায় যে আমি অ্যান্ড গেট ইউজ করি আর অর গেট ইউজ করি, যেটাই আমি ইউজ করি না কেন আমাদের এটা কি করবে বলতো, যে এটা আমাদের কি সকল ক্ষেত্রে অ্যান্ড গেট বাস্তবায়ন করতেছে, অতএব উক্তিটি কি সঠিক। বাট আবার লিখে দিবা নিচে বিদ্রোহ হিসেবে, বা তুমি আরেকটু লিখে দিবা, বাট এই জিনিসটা নট গেটের ক্ষেত্রে কাজ করবে না, কারণ নট গেট হলো কি কেবলমাত্র একটা ইনপুটের জন্য ব্যবহৃত হয়, নট গেটে কি আমরা কখনো দুইটা ইনপুট ইউজ করতে পারি না। সো আমি এখানে এন্ড আর অর ইউজ করলে জিনিসটা কাজ করবে। ভাই বলো তো জিনিসটা কিরকম হতে পারে, সবাই কি বুঝছি? আচ্ছা, বুঝছো? তোমরা তো ভালোই বুঝছো, খালি আমাকে দিয়ে তো এত কঠিন কঠিন জিনিসপাতি গুলো সলভ করে দিচ্ছে না, সিকিউ গুলা। আমি আমার তো এই সিকিউ গুলা কাজে লাগবে না, বাট তারপরে আমি এগুলো করতেছি। আচ্ছা, যাক ভালো, প্যারা খাইলাম আমি যথেষ্ট পরিমাণে। দেখ আমরা আরেকটা সিকিউ সলভ করলাম, দেন চলো আরেকটা সিকিউ সলভ করি, লাস্ট সিকিউ সলভ করি চ্যাপ্টারে। এবার আসেন যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, তাই না? হ্যাঁ, বীজগাণিতিক যোগ বলতে বাইনারি যোগ বোঝায়, বুঝছো? এবার আসো, প্রথম কোশ্চেন হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, সেটা তো আমরা বুঝি, আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাকে আমরা বলি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন কি 1 2 3, তুমি চিন্তা করো যদি আমাদের নরমাল 1 হইতো সেটাকে আমরা বলতাম 1, বাট এদেরকে আমি নরমাল 1 বলি। আমি এখানে লিখি না এরকম ভাবে 3 ইনটু 1, এটাকে আমরা লিখি কত 2 ইনটু 10, এটাকে আমরা লিখি হলো কত 1 ইনটু 100। তার মানে 1টা আমার যে জায়গায় আছে, কোন জায়গায় আছে তার উপর ভিত্তি করে তার মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই টাইপের সংখ্যা পদ্ধতিকে আমরা বলি হলো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, তোমাদের দেখিয়েছিলাম। বাট আমি যদি রোমান সংখ্যা নেই, যেমন এক্স, এক্স মানে অলওয়েজ বুঝাবে কি 10। যদি আমি এক্স ভি নেই, এই ভি মানে হলো 5, এক্স মানে হলো 10, ভি মানে হলো 5, মানে এক্স ভি মানে আমাকে বুঝাবে সংখ্যাটা হলো 50। তাহলে এই যে রোমান সংখ্যা পদ্ধতি আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, কারণ সেখানে আমাদের সংখ্যাটা যেখানেই থাকুক না কেন তার মান একই রকম হচ্ছে। বাট তুমি চিন্তা করো এখানে কি তার মানে একই রকম হচ্ছে? যদি এখানে আরেকটা 1 নিয়ে নিতাম তাহলে তার মান কি রকম হতো বলতো, 1 ইনটু 1000 হতো। তাহলে এই যে আমরা বুঝলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, রাইট? বলতো। ওকে, হ্যাঁ স্থানীয় মান, বাহ ভালো তো, বাংলা নামটা ভুলে গেছিলাম। ওকে দ্যাটস জোস, হ্যাঁ স্থানীয় মান। দেন আসো তোমরা আমাকে বলো এই যে 1 প্লাস 1 ইকুয়াল 1, এই এটা তো বুঝতেই পারলাম না, বলো তো এটা নরমাল, তার মানে এটাও কি একটা আমরা বলতে পারি লজিক্যাল বা বুলিয়ান, মানে আগে যেটা করছি সেটাই, যে 1 প্লাস 1 ইকুয়াল 1, এটা আর ওইটা সেম জিনিস। মানে এটা হলো কি বুলিয়ান যোগ আমরা বলতে পারি, বা বুলিয়ান অর অপারেশন আমরা বলতে পারি, যেখানে দুইটা ইনপুট যদি 1 হয় আউটপুট হলো 1। সো আমরা ব্যাখ্যা করতে পারি। দেন আসেন এই জায়গায় আমাকে বলছে এফ এর সরলীকৃত মান বের করতে। এই তোমরা আমাকে কুইকলি এফ এর সরলীকৃত মানটা অ্যান্সার দিয়ে দাও তো। এতক্ষণ ধরে শুধুমাত্র আমি একা করতেছি, তোমরা কেউ করতেছো না, তোমরা খালি আমাকে দিয়ে কষ্ট করাচ্ছ। তোমরা অ্যান্সার করে আমাকে বলবা, চ্যাট বক্সে অ্যান্সার দাও, দেখো কি আসবে। আগে আগে এফ এর মানটা বলো, সরলটা পরে করি, আগে এফ এর মানটাই বলো, ব্যাস তাহলেই তো হচ্ছে, তাই না?
তো এখানে তোমার কত আসতেছে, এটা কি একটা XOR গেট, তার মানে আসতেছে হলো x XOR y। দেন এইখান থেকে কে আসতেছে বলো তো, এইখান থেকে আসতেছে হলো xy। তার মানে এই জায়গায় আমি কাকে পাচ্ছি, আমি পাচ্ছি হলো x XOR y প্লাস হলো xy। তাহলে আসো এখন যদি আমি f এর এই মানটাকে সরল করি, তাহলে সরল করলে কি আসবে বলো তো, ধরো আমি নিচ্ছি হলো কাকে x XOR y, মানে কি ভাই x y বার প্লাস x বার y প্লাস আসতেছে হলো কি xy। এখন তুমি এটাকে অনেক ভাবে সরল করতে পারো, সরল করার একটা জোস উপায় হইতে পারে যে তুমি চাইলে কি আরেকটা xy নিয়ে নিলে, আরেকটা xy নেওয়া তো দোষের কিছু না। যার কারণে তুমি এখন দুইটার সাথে তুমি যদি xy কমন নাও, তাহলে তুমি যদি এখন ধরো তুমি একটা এইখান থেকে তুমি কাকে কমন নিলা, এটা আর এটা থেকে, এইটা আর এটা থেকে x কে কমন নিলা, দেখেন তোমার আসবে কি y বার প্লাস y। এরপরটা থেকে তুমি আবার এইটা আর এটা যদি কমন নাও, দেন তুমি যদি y কে কমন নাও, তাহলে তোমার কি আসবে x বার প্লাস x y। আর আমরা জানি কি y প্লাস y বার আর x প্লাস x বার মানে হলো কত 1, সো আমি বলতে পারি জিনিসটা হলো কি x প্লাস y। সো আমাদের জিনিসটা কি হয়ে গেল, আমাদের f এর মানটা অ্যাকচুয়ালি কত, সরল কত, আগে f এর মান হলো এটা আর সরলকৃত মান কত x প্লাস y। তো তোমরা পারোই তো দেখা যায়। আচ্ছা জোস, আচ্ছা ভালো। এই x প্লাস y প্লাস z, এই z কোনখান থেকে আমদানি করলা ভাই বলো তো, z কি আছে নাকি এখানে? এই না না আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাক, যাই হোক। আর এখন বলছে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা প্রাপ্ত সমীকরণ বাস্তবায়ন সম্ভব। ভাই বলো তো এইগুলো নিয়ে আমি তোমাদের প্রচুর প্র্যাকটিস করাইছি না? শুধুমাত্র ন্যান্ড দিয়ে যে কোনো সার্কিট বানানো যায়, শুধুমাত্র নট দিয়ে যে কোনো সার্কিট বানানো যায়। এখন বলছে শুধুমাত্র ন্যান্ড দিয়ে, তার মানে ন্যান্ড দিয়ে এটাকে কিভাবে লিখবা তুমি বলো তো? তুমি লিখতেছে হলো x প্লাস y, এটাকে ন্যান্ড বানানো লাগবে, বাট এটা কি তোমার এন্ড আকারেও নাই, উপরে কমপ্লিমেন্টও নাই। তুমি তো কাহিনীটা কি করবে, তুমি ডাবল কমপ্লিমেন্ট নিয়ে নিলা। দেন তুমি কি করবা বলো, ডাবল কমপ্লিমেন্ট নিয়ে নিলে তোমার এটা আসবে হলো কি x বার, আসবে হলো y বার, এই দুইটা এন্ড আকারে আছে, উপরে কমপ্লিমেন্ট আছে, ডান। এরপরে তুমি এটাকে কি সার্কিট আইকে দাও, কাহিনী শেষ। সার্কিট আঁকবা কিভাবে, ধরো তুমি নিলা হলো x, তুমি নিলা হলো y, x নিলা y নিলা, দেন তুমি ধরো x থেকে একটা দাগ টানলা। আমরা কি জানি বলো তো, সিমিলার জায়গা থেকে যদি ডাবল ইনপুট নিয়ে নিই, নিয়ে যদি আমি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাই, এটা কি আমাদের x বার হয়ে গেল। এখন y থেকে তুমি যদি কি ডাবল ইনপুট নিয়ে যদি ন্যান্ড এর মধ্যে দিয়ে পাঠাও, y বার হয়ে গেল, মানে x বার y বার। তাদেরকে তুমি যদি আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দাও, কাহিনী শেষ। শেষ। বলো তো ভাই সবাই কি বুঝতে পারতেছি, কারো কি কোনো প্রবলেম হচ্ছে বুঝতে, বা মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম কিছু হচ্ছে? আচ্ছা তাহলে ওকে, এন্ড আমরা তাহলে বলতে পারি হ্যাঁ ইয়েস, আমরা তার মানে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছি। তাহলে বলো এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম, তোমাদের অনুভূতি কি রকম? আর তোমাদের কাছ থেকে দেখি কিছু কিউ&এ আমরা অ্যানসার নেওয়ার চেষ্টা করি। আর ক্লাসটা বেশি আমরা দেখলাম যে হ্যাঁ আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলছি, সো আমরা অনেক হ্যান্ড রেজ দিতে পারবো। তোমরা যারা কোশ্চেন করতে চাও তোমরা একটা হ্যান্ড রেজ করো, আর ক্লাস সংক্রান্ত যেটা পোল তোমাদের জন্য দেওয়া হচ্ছে তোমরা সেটাকে একটু রেসপন্স করো। আর অনন্ত আছো? জি ভাই আছি। আচ্ছা ওদের কি কিউ&এ তে এরকম কোনো কোশ্চেন ছিল যেটা আমরা এই জায়গায় ক্লিয়ার করে নিই, বা এই চ্যাপ্টারের মানে মনে হচ্ছে? না ভাই না, আজকে মানে বুঝছে আর কি, সবাই যা বুঝলাম ভালো বুঝছে। আচ্ছা দ্যাটস গ্রেট। তাহলে এখন তাহলে ওদের কাছ থেকে দেখি কিছু হ্যান্ড রেজ নেওয়া যায়। আচ্ছা তোমরা যারা কোশ্চেন করছো আজকে আজকে দেখি প্রচুর হ্যান্ড রেজ আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমরা সবাইকে চেষ্টা করি সুযোগ দেওয়া, ঠিক আছে, বাট কোশ্চেন গুলো স্পেসিফিক ভাবে করার চেষ্টা করবো, কেমন? ওকে রিফাত, হ্যাঁ রিফাত কোশ্চেন করতে পারো। রিফাত কি আছে আমাদের সাথে? আচ্ছা সমস্যা নেই, রিফাত মনে হয় নেই। দেন হলো হ্যাঁ ফারহানা, হ্যাঁ ফারহানা তুমি কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলো। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে একটা সমীকরণ দেওয়া আছে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। আচ্ছা আচ্ছা দাঁড়াও দেখি, এখানে কথা মনে হয় কেটে যাচ্ছে বা এরকম কিছু। আচ্ছা আরেকবার একটু বলো তো। একটা সমীকরণ দেওয়া আছে, এটা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ তো তো সমীকরণটা আচ্ছা মানে সমীকরণ তো আমরা তো নর গেটে যে কোনো সমীকরণকে তো আমরা নর গেট বা ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে পারি, রাইট? মানে তোমার প্রবলেমটা কোন জায়গায়?
এখানে সমীকরণটা মানে এ বি সি দিয়ে একটা সমীকরণ দেওয়া আছে, কিন্তু ওরা অ্যান্সারটা করেছে হচ্ছে ডি নিয়ে, আরেকটা চলক নিয়ে এসে ওরা সলভ করেছে। তো আরেকটা ডি চলক আনলো এবং কিভাবে সলভ করলো এই জিনিসটা বুঝিনি। এটা হলো কোথায়, উদ্ভাসের কোশ্চেনে? না না, এটা মাহবুবুর রহমান স্যারের বইয়ে। আচ্ছা, না আলাদা কোনো চলক আনার তো প্রশ্নই আসে না, যত চলক কমানোর চেষ্টা করি আমরা, সেখানে এক্সট্রা চলক আনার তো প্রশ্নই আসে না। তুমি আমাকে যদি মানটা বলো তো, মানে মানে সমীকরণটা বলো, ফাংশনটা বলো। এক্স ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস সি বার। আরেকবার একটু বলো। এক্স ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটে এ প্লাস সি বার, এ প্লাস সি হোল বার নাকি শুধু সি বার? অনলি সি বার, ওকে। এরপর ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ। প্লাস ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট বি বার প্লাস এ, বি বার প্লাস এ। ওকে। ব্র্যাকেট ক্লোজ, ওকে। হ্যাঁ। এরপর পুরোটার উপর হোল বার। আচ্ছা, ঠিক আছে। তো এটা তো দেখি। আমরা ইজিলি সলভ করতে পারি, এটা তো একটা ইজি সমীকরণ, কিন্তু এখানে আর কি ডি এন এ আরেকটা চলক দিয়ে কিভাবে জ্ঞান তো সলভ পুরো করেছে। অবান্তর, প্রশ্নই আসে না, কোনো দরকার নেই। বুঝছি, মানে তুমি জি যে ভাইয়া, নরমালি যেভাবে তোমাদের শিখাইছি সেটা তুমি যদি করো, দ্যাটস মোর দেন এনাফ। আচ্ছা। এই ব্যাপারটা একটু আনক্লিয়ার ছিল। আচ্ছা ভাইয়া, আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, ওয়েলকাম। দেন হলো শিমুল। হ্যাঁ, শিমুল কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শিমুল বলো। হ্যাঁ, আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে ফার্স্ট সৃজনশীল কোডটা দিলেন না, হ্যাঁ, দাঁড়া দেখি। ওই স্লাইডে করে যান একটু প্লিজ। হ্যাঁ, বলো। ভাই এইখানে হচ্ছে যে আমরা যে যে বাইনারিটা যে বের করলাম 3602 না, হুম। ডেসিমেল। এই যে ভাইয়া এখানে যে ভাইয়া মানে দুইটা আসলে কিভাবে ভাইয়া 8 থেকে 2 দ্বারা ভাগ করছি, এটা দশমিক চলে আসতেছে না, এইখানে একটু ভাই সমস্যা হয়ে গেছে আমার। আরে ভাই, তুমি চিন্তা করে দেখো, ধরো আমি 2 কে 8 দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে ভাই, বলো। 2 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, কি ভাগ যায়? যায় না। তো আমি ভাগফল কত নেই? 0। তার কারণে না ভাগ তো যাচ্ছে ভাইয়া, না। তার কারণে ভাগশেষ কত? ভাগশেষ 0 8। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমরা কি ভুল লিখছি? ভাগ। ভাগশেষ 2 আছে, সরি, জি ঠিকই তো ভাই, আছে। না, আমাদের তো ঠিকই আছে, ধরো। একটু দেখেন, আমি ভাই গোলাই গেছে আমার এখানে পুরো। না না, এই দেখো, যে আমরা যদি আমার নরমালি তো তো করছি, পয়েন্ট চলে আসতেছে। না পয়েন্ট তো আসবে না ভাই, পয়েন্ট আসবে কেন বলো? এই যে দেখো, তুমি কি পয়েন্ট তো আসার প্রশ্নই আসে না, তোমার যদি পয়েন্টে থাকতো দেন পয়েন্ট আসার প্রশ্ন আসতো। কিন্তু আমি 2 কে 8 দিয়ে ভাগ করতেছি, ভাগ তো যায় না, এই জন্য ভাগফল হলো 0, ভাগশেষ হলো 2। এই ধরো, তুমি বাদ দাও এটার কথা, তুমি ধরো কি 1 কে 2 দিয়ে ভাগ করতে যাচ্ছ, ভাগ যাবে? যাবে না, ভাগফল হলো 0 0। দেন আমাদের ভাগশেষ কত? 1। এই যে ভাগশেষ 1। তাই তো, 2 তো 8 দিয়ে ভাগ যায় না, ভাগফল 0, ভাগশেষ 2। এটা ক্লাস 1 2 এর পড়া। বুঝছি এবার শিমুল? ও মানে ভাই ওই দশমিকে ভাই আমরা মানে ওই যে ভাজকের চেয়ে ছোট না, সেই কারণে আমরা দশমিক নিব না, ওইদিকে যাব না আমরা। এইটাই তো না, দশমিকে তো দেওয়া আমাদের লাগতেছেই না ভাইয়া। আমাদের। বুঝছি। আচ্ছা আচ্ছা, ভাইয়া বুঝছি ভাইয়া। জি ওকে, ঠিক ভাইয়া, আছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, welcome। জি, আসসালামু আচ্ছা, দেন হলো সাজ্জাদ। হ্যাঁ, সাজ্জাদ কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সাজ্জাদ বলো। জি ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি ইয়াতে আমরা যখন সার্কিট গুলো আঁকছিলাম, তখন একটা তারের উপর দিয়ে না অন্য একটা মানে নিয়ে গেছিলাম, তার নিয়ে গেছিলাম। আমরা হুম। যখন ফিজিক্সের চলতরিৎ পড়ছিলাম, তখন তো আমরা দেখছিলাম যে তাতে ক্লোজ সার্কিট হয়ে যাওয়ার সমস্যা আছে। সেটা কি হ্যাঁ। আইসিটি তে আমরা ধর্তব্যের মধ্যে নিব না? না, মানে তুমি চাইলে, এই জন্য আমি বলছিলাম, তুমি চাইলে দুই ভাবে আঁকতে পারো। তুমি ধরো যখন সার্কিট আঁকবা, তুমি চাইলে, তুমি, হ্যাঁ। আমি তোমাদের বলছিলাম, এটা কিন্তু পড়াইছিলাম তোমাদের, যে তুমি চাইলে এই জায়গার মধ্যে তুমি একটু ঢেউ খেলানো দিয়ে দিতে পারো, মানে এটা কানেক্টেড না, এটা তুমি বুঝাতে পারো। ধরো আমাদের দুইটা সার্কিট আছে, তুমি ধরো একটা একটা তার টানতেছো, তুমি এটা কিভাবে লিখতে পারো, সেটা তো পেইন না। বাট তুমি যদি একবারে সরাসরি টানো, পরীক্ষার টাইম কম আছে, বা তুমি এমনি নর্মালি টানতেছো, কোনো প্রবলেম নেই এটা। আচ্ছা। বুঝছি। আর ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলো। প্যারালাল বাইনারি অ্যাডার, হ্যাঁ ওইটা কি মানে আমাদের পড়তে হবে? হ্যাঁ, পড়তে হবে তো। ও, ওটা তো পড়ানো হয়েছে, তোমাদের পড়ানো হয়েছে না নাকি? হ্যাঁ পড়ানো হয়েছে। ভাইয়া বলছিল যে ওটা নাকি কিছু বইয়ে আছে, কিছু বইয়ে নাই, এইরকম একটা জিনিস বলছিল। আচ্ছা, মানে অতটা ইম্পর্টেন্ট না, বাট পড়ো, প্যারালাল বাইনারি এর একটা মোটামুটি কাজে লাগে। বুঝছো তো এটা, তাই না? হ্যাঁ ভাইয়া, যে ফুল অ্যাডার আর হাফ অ্যাডার, ফুল অ্যাডারে যে তিনটা থাকে, হাফ অ্যাডারে যে দুইটা থাকে, ওই জিনিসটা একটু যদি বলে দিতেন শুধু।
আচ্ছা দেখি ফুল অ্যাডার হাফ অ্যাডার কি দোষ করছে। আচ্ছা ফুল অ্যাডার তার জন্য আমি আরেকটা নিই। আচ্ছা ধরো যে আমাদের কি ফুল অ্যাডার ধরলাম যে এটা আমাদের একটা, এটা ধরলাম হাফ অ্যাডার। হাফ অ্যাডার হাফ অ্যাডারে আমাদের কি ইনপুট থাকতেছে এ আর বি, আমি আউটপুট হিসেবে পাবো কখন সাম আর ক্যারি। আর এখন তুমি চিন্তা করো যে যদি আমাদের কখনো এরকম সংখ্যা হতো, ধরো তোমাদের দেখাই একটু, ধরো আমাদের যে সংখ্যা ধরো এরকম আছে একটা সংখ্যা যে আমরা 1 1 1 1 এই দুটো আমি যোগ করতে যাচ্ছি। তুমি চিন্তা করো 1 আর 1 যোগ করলে আমরা জানি আসে হলো কত 0, আমাদের ক্যারি থাকতে হলো 1, আমি সেই ক্যারিটাকে এখানে যোগ করতে যাচ্ছি। বাট আমাদের হাফ এটার ইনপুট হলো দুইটা, ইনপুট দুইটা, তাহলে আমি তিনটা নাম্বারকে কিভাবে যোগ করবো, পারবোই তো না। এই জন্য আমরা আরেকটা টাইপের অ্যাডার ইন্ট্রোডিউস করছি তোমাদের, যেটাকে আমরা বলি হলো কি ফুল অ্যাডার, যেখানে আমরা তিনটে ইনপুট নিতে পারি। কি কি? আমরা ধরো এ নিতে পারি, আমরা বি নিতে পারি, আর এই যে ওয়ানটা, এই ওয়ানটাকে আমরা ক্যারি হিসেবে নিতে পারি, মানে ক্যারিটাকে ইনপুট হিসেবে নিতে পারি, সেটাকে আমরা বলি হলো সি ইন বা ক্যারি ইন। সো আমরা আউটপুট পাবো নরমালি আগের মতোই, সাম পাবো আর ক্যারি আউট পাবো। বুঝছো ভাই? জি ভাইয়া বুঝছে ভাইয়া। আর ভাইয়া ওই যে আপনি ইয়াতে যখন ক্লাস নিছিলেন না তখন ওগুলা পাইছিলেন সব এস আর ন্যান্ড গুলা। আচ্ছা হ্যাঁ, এসআর ন্যান্ড গুলো এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ ওগুলো যদি আমরা নট দিয়ে করি তাহলে তো সেম যে ট্রু টেবিল আসবে না? না একটু চেঞ্জ হবে, তোমার একটু করে দেখতে হবে, কারণ কথা হলো নরের ক্ষেত্রে আর ন্যান্ডের ক্ষেত্রে ন্যান্ড গেট আর নর গেটের ট্রুথ টেবিল আলাদা না, যার কারণে হ্যাঁ তোমাদের একটু ডিফারেন্ট আসবে। তা ভাইয়া ওইটা আমার শেখার তো দরকার নাই না? হ্যাঁ চাইলে শিখতে পারো, সেম জিনিস তো। তুমি জাস্ট খালি ল্যাচের ক্ষেত্রে তুমি যদি শিখো, তোমার বাকি সব ক্ষেত্রে একই আসবে। তুমি জাস্ট ল্যাচের ক্ষেত্রে শিখলে মানে কতটা তোমার খালি ল্যাচটা চেঞ্জ হবে। বাট তুমি যদি ইয়ের ক্ষেত্রে দেখো যে ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তো একই আসতেছে। ইভেন তোমাদের বইয়ে অনেক বইয়ে ল্যাচ সম্পর্কে বলেই নেই, ম্যাক্সিমাম বইয়ে ল্যাচ সম্পর্কে বলেনি। তো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একই রকম আসতেছে, পেইন তো নাই। আমি যেটুকু শিখছি ওইটুকু দিয়ে তো সবগুলো করতে পাবো। হ্যাঁ সবগুলা করতে পারবা, এভরিথিং করতে পারবা। আর আরেকটা ভাইয়া ছিল যে ওই যে এই জিনিসটা ছিল যে আপনি ফার্স্ট ক্লাসে ওই যে ক্যালকুলেটর জিনিসটা দেখাইছিলেন না ভাইয়া, হ্যাঁ ওইটা ল্যাপটপে আনবো কেমনে একটু যদি বলতেন। এটা কথা আমি ক্যাসিওর ওয়েবসাইট থেকে নামাইছি। মানে তুমি যদি ক্যাসিওর ওয়েবসাইটে যাবা, ক্যাসিওর ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি ওখানে সার্চ দিবা যে তোমার যে মডেলটা, ধরে যে আমার হলো কি 991EX, তুমি বা জি যে ভাইয়া। কোনো একটা মডেল 991EX ইমুলেটর, ইমুলেটর ইমুলেটর দিয়ে দিলে ওরা ওইটার তোমার এপিকে কপি, মানে সরি এপিকে কপি বলে ইএক্সজে কপি, মানে যে মানে ল্যাপটপের জন্য যে ভার্সনটা সেটা তোমাকে ডাউনলোড করতে দিবে, তখন তুমি ডাউনলোড করে নিতে পারবা। বাট সবসময় ডাউনলোড করতে দেয় না, মানে আমার তো আসলে অনেক কিছু রেজিস্টার করা, তো এই জন্য সম্ভবত ডাউনলোড করতে দিছে। বাট তুমিও আশা করি পারবা, আচ্ছা ভাইয়া। মানে ট্রাই করে দেখো, নাইলে আবার এর পরবর্তী কোন একটা ক্লাসে তুমি মানে বইলো প্যারা নেই। ঠিক আচ্ছা আছে? আর ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই অধ্যায়ের কোন কোন গুলো আমরা স্কিপ করতে পাবো, মানে টপিক গুলার কোন কোন গুলো পড়তেই হবে এইচএসসি এর জন্য? তুমি মানে স্কিপ করতে যদি চাও তাহলে তুমি স্কিপ করো, এই চ্যাপ্টারে যে ভূমিকা স্কিপ করো, আর লাস্টের দিকে কিছু থাকলে সেগুলো স্কিপ করো। মানে চ্যাপ্টারে যা যা আছে সব পড়তে হবে সোজা ভাষায়। আর তুমি যদি এইচএসসি জন্য বাদ দিতে চাও, তুমি ফ্লিপ ফ্লপ গুলা বাদ দিতে পারো, ফ্লিপ ফ্লপ আর তোমার কি ল্যাচ বাদ দিতে পারো। বাট এগুলা বাদ দেওয়া তো অ্যাকচুয়ালি ঝামেলা, কারণ তোমার ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য মনে রাখতেই হচ্ছে। তোমাকে আমি যে কাউন্টারটা আঁকাইছি ওই কাউন্টারটা তোমার পারতে হবে, যে সিনক্রোনাস কাউন্টার, অ্যাসিনক্রোনাস কাউন্টার, মানে অ্যাসিনক্রোনাস কাউন্টারটা পারলেই হবে। আর কালকে যে তোমাদের আমি শিফট রেজিস্টার দেখাইছি, শিফট রেজিস্টার আর প্যারালাল রেজিস্টার, এই তিনটা জিনিস এখান থেকে পড়তে হবে, মানে 2 ক্লাসের মধ্যে তোমার এই তিনটা জিনিস পারলেই হবে। আর ফ্লিপ ফ্লপ সম্পর্কে ডিটেইলস না পারলেও হবে, বাট পারাটা ভালো, এই আর কি। আচ্ছা ভাইয়া ধন্যবাদ ভাইয়া। আচ্ছা হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন হ্যাঁ রাব্বি, রাব্বি কোশ্চেন করতে পারো। আচ্ছা রাব্বি সম্ভবত নেই। দেন ফাহিম, হ্যাঁ ফাহিম কোশ্চেন করতে পারো। আর যাদের কোশ্চেন করা হয়ে গেছে তারা একটু হ্যান্ডটা নামিয়ে ফেলো, ঠিক আছে? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই রাব্বি আবার ভাই আমারটা আর কি, আমারটা শুধু শুধু পড়ে গেছিল, তবু আচ্ছা একটা আচ্ছা কোশ্চেন আছে। আচ্ছা বলো। এই যে সৃজনশীল 2 এ একটু যাওয়া যাবে? আচ্ছা যাই চলো। গান মারাতে এখন হ্যাঁ বলো। এই যে রেড কালার দিয়ে লিখছেন যে যে বাম পাশেরটা এ বি লিখছেন ইকুয়াল টু এ বি ইনটু এ প্লাস বি ইকুয়াল টু এ বি, এটুকু বুঝতে পারছি। এটুকু বুঝতে পারো নাই ভাই? এ বি ইনটু এ মানে কি এ বি, আবার এ বি ইনটু বি মানে কি এ বি, তার মানে তোমার কি আসতেছে এ বি প্লাস এ বি, তার মানে এ বি প্লাস এ বি মানে তো এ বি, রাইট? ঠিক আছে ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন হ্যাঁ রাব্বি, রাব্বি কিছু বলতে যাচ্ছিল, বলো। জি ভাই, হ্যাঁ ওই বলো। যে আহ,
অ্যাসিনক্রোনাস ওই যে কাউন্টারটা ছিল ওই জায়গায় যাবেন প্লিজ। আচ্ছা চলো দেখি অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার কি করছে। অ্যাসিঙ্ক্রোনাস হ্যাঁ জি, এই জায়গায় যে দ্বিতীয় ক্ষেত্রে ওই যে যেই ফলাফলটা পেয়েছিলাম ওই জায়গা থেকে আমরা ডাবল ইনপুট নিয়ে মানে ক্লকটা করেছিলাম, তাই না? ডাবল ইনপুট নিয়ে, হ্যাঁ ডাবল ইনপুট নিয়ে ক্লক করেছিলাম, হ্যাঁ মানে এই আরেকটা ক্ষেত্রে ইনপুট যে নিয়ে ক্লক করছিলাম, হ্যাঁ মানগুলো নিয়ে যে অ্যানালাইসিস একটা আসে মানগুলোর সাহায্যে, হ্যাঁ যেমন আপনি বলছিলেন যখন আমরা 1 নেব তখন 1 0 0 হবে, যখন 2 নেব মানে ক্লক পালস 2 নেব তখন 0 1 0 হবে। এইগুলো একটু মান দিয়ে বোঝাই দিতে পারবেন এখন? হ্যাঁ বাট এটা তোমাদের লাগবে না অ্যাকচুয়ালি, কারণ কথা হলো তুমি চিন্তা করো যে এটা হলো কি টগল ফ্লিপ ফ্লপ। তো সো তুমি যখন কি হচ্ছে, যখন তুমি প্রথম ক্লক পালস দিলা, তখন প্রথম ক্লক পালস দিলে তখন এই যে ওয়ানটা ইনপুট দিছিলা সেই ওয়ানটা প্রথমে থাকতেছে, রাইট? সেই ওয়ানটা যদি তোমার প্রথমে থাকে আর বাকি সবগুলো তোমার কি হয়ে যাচ্ছে জিরো, যার কারণে 0 0 1। দেন তুমি যখন আরেকবার ক্লক পালস দিলা, দেন এই ওয়ানটা পরবর্তী ফ্লিপ ফ্লপে চলে আসছে, দেন আমরা বলতে পারি দেন আমাদের ভ্যালু তো অটোমেটিক 0 1 0 হয়ে যাচ্ছে, কারণ প্রথম ঘরটা তখন আবার জিরো, প্রথমে তার কেউ নেই। এই যে বিষয়টা, এই জিনিসটাই তো অ্যাকচুয়ালি ঘটতেছে, বুঝতে পেরেছি? জি আচ্ছা দেন আর পরে কে? রিফাত কি কোশ্চেন করছে না? ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, রিফাত বলো। ভাইয়া প্রবলেমটা হলো যে আমাদের যে আপনি যেগুলো দেখাইছেন ভাইয়া ফ্লিপ ফ্লপ কাউন্টার রেজিস্টার এগুলো তো ভাইয়া আমাদের জেসিপি সিস্টেম বলছে না, যা ইভেন আমাদের বইও এগুলো নাই বইয়ে। জেসিপি সিস্টেম না করছে যে এগুলো পড়তে হবে না। বুঝলাম না জেসিপিসি মানে, বুঝলাম না। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ও আচ্ছা সরি। আচ্ছা যে এখন কথা হলো, হ্যাঁ তাহলে এই কলেজ থেকে মানা করতে পড়ো না, প্যারা নাই তো, মানে আমি তোমাদের সবকিছু দেখাই দিচ্ছি, আর 20 জিনিস দেখাই দিচ্ছি, মানে আমরা তোমাদের যা দেখাবো না ভাইয়া পড়লে তো ভালো না, পড়লে হ্যাঁ তো ভালো ভাইয়া, বাট প্রবলেমটা হলো যে মুজিবুর রহমান স্যারের বইয়ে এগুলো আছে, আবার হ্যাঁ আমাদের যে এনসিটিভির বই মধ্যে আবার নাই এগুলা ফ্লিপ ফ্লপ। হ্যাঁ এনসিটিভির বইটাই হলো অ্যাকচুয়াল তোমাদের সিলেবাস, ঠিক আছে? অ্যাকচুয়াল সিলেবাসটা হলো এনসিটিভির বইটা, বাট যেহেতু আইসিটি সংক্রান্ত তোমরা অনেক বই ফলো করো, আর টোটাল কথা হলো জাস্ট একটা জিনিস, যদি তুমি কাউন্টার বইয়ের মধ্যে লেখা আছে, কাউন্টার কিন্তু কাউন্টার রেজিস্টার এই দুটো শব্দ তোমাদের এনসিটিভির বইয়ে লেখা আছে, ঠিক আছে? বাট কথা হলো কাউন্টার একটা আঁকাও আছে, বাট সেটা কিভাবে আসছে, যে ফ্লিপ ফ্লপ থেকে আসছে, রেজিস্টার থেকে আসছে, সরি ফ্লিপ ফ্লপ থেকে আসছে, ল্যাচ থেকে আসছে, এটা তুমি যদি না বুঝো তুমি আন্দাজে মুখস্থ করতেছো। এই জন্য যেহেতু আমরা জিনিসটা জানি, আমরা পড়ছিলাম একসময়, জিনিসটা ভালো লাগছিল, তখন আমরা তোমাদের জিনিসটা দেখাই দিচ্ছি। না ঠিক আছে। আচ্ছা তোমার কথা তুমি মানে আবার মিউট হয়ে গেছো। ওকে ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝছো, মানে বিষয়টা হলো সবার জন্যই। দেন হলো যে হ্যাঁ আশা দাস, হ্যাঁ আশা তুমি কোশ্চেন করতে পারো। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া মেমোরি আর রেসের মধ্যে পার্থক্যটা কি? মেমোরি আর রেস, আচ্ছা মেমোরি কন্ডিশন মানে হলো আগে তার যেটা ভ্যালু ছিল, ধরো তার আউটপুট যেটা ছিল আগে, আউটপুট ধরো 1 0 ছিল। মেমোরি মানে এখন তুমি ধরো 1 1 দিচ্ছ, তাহলে নতুন কোন একটা মান আসার কথা, নতুন কোন একটা মান আসতেছে না, আগের মানটাই রয়ে গেছে, সেটাকে আমরা বলি হলো মেমোরি। আর রেস কন্ডিশন হলো তোমার কিউ আর কিউ বার এই দুইটার মধ্যে ভ্যালু ভিন্ন ভিন্ন আসা উচিত, বাট রেস কন্ডিশনে আমরা দেখতেছি সেখানে দুইটার ক্ষেত্রে ভ্যালু সেম আসতেছে, সেটাকে আমরা বলতেছিলাম হলো রেস কন্ডিশন, বুঝছি? ভাইয়া আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন, ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে যে ওর মানে সমীকরণটা বের করে ওইটা একটু বের করে বুঝাই দেন। এই বইটা তো বিশাল জিনিস, ওটা কিন্তু দেখাবো এখন। যে ট্রুথ টেবিল থেকে তো তোমাদের কি যে এক্স অর গুলাকে মানে যে তোমাদের লাস্টে যে এই জিনিসটা আসছিল যে এক্স ভাইয়া বার কোনগুলাতে দেয়? ওয়াই প্লাস জেড, আচ্ছা আচ্ছা বার কোনগুলোতে দেয় মানে আচ্ছা আচ্ছা তোমাকে আমি দেখা এই জিনিসটা দেখানো যায়, বার কোনগুলোতে দেখাই। আচ্ছা ধরো এখানে এক্স ওয়াই জেড। আচ্ছা আমরা নরমালি কিন্তু তোমাদের বলছিলাম, আমি এই জন্যই যে এর আগের ক্লাসে আমাদের একটু টাইম ছিল, সেই ক্লাসে আমরা কিভাবে একটা সমীকরণের কি বের করতে হয়, যে ট্রুথ টেবিল থেকে কিভাবে ফাংশনটা বের করে সেটা তোমাদের একটু দেখিয়েছিলাম। যেমন আসো আমরা ধরো নরমাল একটা ট্রুথ টেবিল দেখতেছি, ধরলাম যে আমাদের নরমাল ট্রুথ টেবিল, একটা নরমাল ট্রুথ টেবিল দেখি। ধরো আমাদের এখানের ভ্যালু গুলো হলো কি এ বি, আর ধরলাম এফ হলো ফাংশন আমাদের, এখানে ধরলাম হলো 0 0 0 1
1 0 1 1। তো ধরো আমাদের আসতেছে হলো 0 1 1 1। আমরা বলছিলাম তোমাদের যেসব জায়গাগুলো 1 আমরা শুধুমাত্র সেই জায়গাগুলোকে বেল দিই। তাহলে আমরা দেখি কোন জায়গাগুলো আমাদের জন্য 1। এই যে তুমি চিন্তা করে দেখো যে আমাদের কেবলমাত্র ফাংশন মানে আউটপুট 1 কোনখানে, এই ঘরটাই, এই ঘরটাই, এই ঘরটাই। তাহলে এই ঘরটায় আমি a আর b এর মান নিই। এখানে আমি দেখতে পাচ্ছি a হলো 0, যার কারণে আমি কত নিব, a বার। আর আমি দেখতেছি b হলো 1, সো আমি লিখতেছি হলো b। দেন আমি পরের রোতে যাব, মানে পরের রো আরেকটা 1 আছে, তো পরের রোতে যেতে গেলে আমি আবার প্লাস দিলাম। দেন আমি পরের রোতে আমি দেখতেছি a আছে হলো 1, সো a, b আছে হলো 0, সো আমি লিখতেছি হলো b বার। দেন আমি আরেকটা রোতে আমি দেখতেছি 1 আছে, সো আমি আরেকটা রোতে আমি যাব, সো আমি আরেকটা প্লাস দিলাম। দেন আমি দেখতেছি a আছে 1, b আছে 1, সো আমি নিচ্ছি হলো ab। মানে জিনিসটা আমরা এইভাবে করি, বুঝতে পেরেছো? আচ্ছা ভাইয়া, এখানে আমরা প্লাস না দিয়ে তো মানে ইনটু দিতে পারতাম, মানে অর দিতে পারতাম না? না, পারতাম না। মানে এটা হলো নিয়ম। মানে কথা হলো যে জিনিসটা হলো তোমাদের কি একাধিক রো এর মধ্যে কাজ করলে আমরা প্লাস নিই, আর সেম রো এর মধ্যে কাজ করতে থাকলে আমরা কি ইনটু নিই, মানে হলো এন্ড নিই। বুঝছো? আচ্ছা জি ভাই। আচ্ছা, মানে এইটা সম্পর্কে মানে এটা তোমাদের হলো সিম্পল ফাংশন তৈরি করা। বাট এখানে অ্যাকচুয়ালি আরো অনেক নিয়ম আছে যেগুলো তোমরা মানে অ্যাকচুয়ালি কার্নো ম্যাপ সিস্টেম আছে, টেবুলেশন মেথড আছে, এগুলো সব তোমরা যদি ইউনিভার্সিটি উঠো তাও ফার্স্ট সেমিস্টারে না সেকেন্ড সেমিস্টারে এগুলো পাবা, তাও যদি আমাদের লাইনে পড়তে আসো। বুঝছি? জি ভাইয়া, ওকে। আরেকটা প্রশ্ন, এনকোডারের লজিক সার্কিট অঙ্কনের সময় আমরা অর গেট কেন ব্যবহার করি, এন্ড গেট না ব্যবহার করে? না না, কারণ আমাদের ওখানে লাগতেছে হলো প্লাস। প্লাস লাগলে তো আমরা অর গেট ইউজ করবো, তাই না? মানে আমাদের যেটা লাগবে প্লাস যদি লাগে, দেখতে পাচ্ছি যে আমাদের একাধিক আমি রো এর মধ্যে যাচ্ছি, মানে আমাদের যেটা লাগবে প্লাস লাগলে আমরা অর গেট ইউজ করবো, এন্ড লাগলে আমরা সরি, আর যদি আমাদের ইনটু থাকে দেন এন্ড গেট ইউজ করবো। আচ্ছা ভাই, মানে এখানে কোনো মুখস্থের ব্যাপার না, মানে জিনিসটা ওইটা আমাদের ওই গেটটা লাগতেছে এই জন্য সেটা ইউজ করতেছি। মানে একাধিক রো তার জন্য প্লাস ব্যবহার করছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ওয়েলকাম। দেন এই দেখি কেউ কি বাকি আছে? এই রাব্বি, রিফা, তোমরা তো কোশ্চেন করছো, হাত নামাই ফেলবা না, এটা কোনো কথা? আমি তো প্যারা খাই যাচ্ছিলাম যে হ্যান্ড রেজ গুলো নেওয়া হচ্ছে না মনে হয়। ওকে, দেন হলো যে সুমাইয়া, হ্যাঁ সুমাইয়া কোশ্চেন করতে পারো। তো সুমাইয়া সম্ভবত নেই। দেন হলো শুভ্রজিৎ, হ্যাঁ শুভ্রজিৎ কোশ্চেন করতে পারো। ও আচ্ছা, সুমাইয়া আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। ভাইয়া আমার যে গতকালকে যে ক্লাস হয়েছিল এসআর ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিলটা, সেখানে একটু প্রবলেম হয়। ভাই একটু ট্রুথ টেবিলটা এঁকে তারপর একটু দেখায় দিবেন। আচ্ছা, এস আর ফ্লিপ ফ্লপের যে ত্রুটি টেবিল সেটা বিশাল জিনিস ছিল। যে এস আর ফ্লিপ ফ্লপের জন্য আমরা আগে কি লেস বুঝছিলাম, মানে হলো কি ন্যান লেস নল লেস, সেটা আমরা বুঝছিলাম। মানে সরি, ন্যান লেসটা বুঝছিলাম। ন্যান হ্যাঁ লেসের ভাইয়া, ট্রুথ টেবিল জি। তো মোটামুটি মনে রাখতে হচ্ছে। এখন দেন আমাদের মানে সেটা ক্ষেত্রে সেটা তো বিশাল জিনিস, মানে সেটা আমরা শুরু করতে গেলে আধা ঘন্টার মতো অ্যাটলিস্ট লাগবে। এর জন্য বেটার হয় তুমি যদি সেটা একটু ভিডিও লেকচারটা দেখে নাও। বুঝছি? আচ্ছা ভাইয়া। আচ্ছা, বাট আমি আন্তরিকভাবে জি। দুঃখিত, মানে যদি আমাদের হাতে টাইম থাকতো আমি পুরোটা দেখাতাম তোমাকে। আচ্ছা আচ্ছা, আর ভাইয়া, কোনো কুইন ম্যাকলাস্কি পদ্ধতি কি? জি বুঝলাম না কোন? ভাইয়া, হ্যাঁ বলো। কুইন ম্যাকলাস্কি আচ্ছা, মানে কথা হলো কুইন যে ম্যাকলাস্কি আমাদের পদ্ধতি কি? ট্যাবুলেশন পদ্ধতি, সরি আমরা তো কি বলি, আমাদের যে ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিল থেকে তোমাদের যে ফাংশন তৈরি করা শিখালাম, এইটা হলো নরমাল একটা ফাংশন তৈরি করার পদ্ধতি। বাট এখানে অ্যাকচুয়ালি ফাংশন তৈরি করার জন্য আরো অনেক পদ্ধতি আছে। যেমন তার মধ্যে একটা পদ্ধতি হলো যে তোমার কার্নো ম্যাপ একটা পদ্ধতি আছে, আর একটা পদ্ধতি আছে জি। টেবুলেশন মেথড। এই টেবুলেশন মেথডটাকে আমরা বলি কুইন ম্যাকলাস পদ্ধতি। ভাই সেটা আমরা ইউনিভার্সিটি ওঠার পরে সেকেন্ড সেমিস্টারে শিখছি। তোমাদের ওইগুলো শুধু শুধু তোমাদের যে কেউ শিখায়, এগুলো ভুলেও শিখতে দেয় না, খুদাই। আচ্ছা বুঝছো? ভাইয়া, জি। ওকে, আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ ওয়েলকাম। দেন হ্যাঁ শুভ্রজিৎ, বলো, এখন বলতে পারো। জি শুভ্রজিৎ, ভাইয়া, জি ভাই 3 বিট বাইনারিতে অ্যাসিনক্রোনাসটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, অ্যাসিনক্রোনাস তো ইজি জিনিস। ধরো যে আমাদের তিনটা ফ্লিপ ফ্লপ আছে, তিনটা ফ্লিপ ফ্লপকে আমরা কেবলমাত্র একটাতে ক্লক পালস দিয়ে দেই। আর আমরা করি কি, আর ওইটাতে আমরা ইনপুট হিসেবে 1 পাঠাই, 1 দিয়ে দেই ইনপুট হিসেবে। আর আমরা সেটার আউটপুটকে আরেকটার ইনপুট এবং ক্লক পালস হিসেবে ব্যবহার করি। আবার দ্বিতীয়টার আউটপুটটাকে তৃতীয়টার ইনপুট এবং ক্লক পালস হিসেবে ব্যবহার করি। এটাই হলো নরমাল। মানে এখন যদি চতুর্থ আরেকটা থাকতো তাহলে কি করতাম, তৃতীয়টার আউটপুটকে চতুর্থটার ইনপুট এবং ক্লক পালস হিসেবে ব্যবহার করতাম। বুঝছি? তাহলে মানটা মানে মানটা বুঝি নাই। মানটা তো তোমাদের আমি ডিটেইলসে দেখাইনি, যে তোমাদের প্রতিটা কাউন্ট, এটা তো সিকোয়েন্সিয়াল সার্কিট, এটা তো তোমার নরমাল বলতে পারো, নরমাল সার্কিট না, এটা দেখে সিকোয়েন্সিয়াল সার্কিট, মানে জিনিসটা মানে কন্টিনিউয়াসলি টগল করতেছে।
তার মানে এখানে তোমার ভ্যালুগুলো আসতেছে কিভাবে, এই যে এইখানে এই ভ্যালুটাই সে আসলে বাস্তবায়ন করতেছে। মানে আমরা বাম পাশের যে ভ্যালুটা, এই বাম পাশের ভ্যালুটাই তুমি যদি একটা একটা করে ক্লক পালস দিতে থাকো, দেন সে তোমার এই ভ্যালুটাই একটা একটা করে বাস্তবায়ন করতেছে। বুঝতে পারছি? জি স্যার, আরেকটা ছিল ভাইয়া। ওকে ভাইয়া একটু ওই 3 নম্বর সৃজনশীল একটু যাবেন। আচ্ছা 3 নম্বর সৃজনশীল। ওকে এখানে ঘ নম্বরে যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, এটাতে কি সব গেট গুলোই ন্যান্ড গেট করতে হবে? না 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 না, তোমাকে বলছে তুমি যে ফাংশনটা পাইছো, তুমি যে রেজাল্টটা পাইছো, সেই গেট, সেই যে রেজাল্টটা, সেই রেজাল্টটা যে তোমার ন্যান্ড গেটে প্রকাশ করা যায় সেটা বলছো। আমরা তোমাদের দেখাইছিলাম না যে কোনো একটা ফাংশনকে ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করা যায়, সেটা তাহলে ঘ নাম্বারটা আরেকবার একটু বলবেন 1 মিনিটে। আচ্ছা দেখো, যে ঘ নাম্বারটা আমরা কি করছিলাম, আমরা এখানে আউটপুট হিসেবে কাকে পেয়েছিলাম, ফাংশনের মানটা x + y, সেটাই আমরা তোমাদের দেখাচ্ছিলাম যে x + y কে আমি চাইলে ন্যান্ড গেটে প্রকাশ করতে পারি, এবং সেটাকে আমি ন্যান্ড গেটের নিয়মটা কি সবগুলো এন্ড আকারে থাকবে, উপরে কমপ্লিমেন্ট থাকবে, সেটাই করছি। বুঝছো? ফলাফলটাকেই শুধু করে দিয়েছি। এক্স্যাক্টলি। ওকে ভাই, থ্যাঙ্কস। আচ্ছা দেন হলো আর দুইজন বাকি আছে। হ্যাঁ, সানজিদা ইসলাম, তুমি কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। জি ভাইয়া, আমার এই বাইনারি অ্যাডারের ক্ষেত্রে যে প্যারালাল বাইনারি অ্যাডার আর সিরিয়াল বাইনারি অ্যাডার শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ শোনা যাচ্ছে। প্যারালাল বাইনারি অ্যাডার আর সিরিয়াল বাইনারি অ্যাডার কনসেপ্ট আমার মানে ক্লিয়ার না, ওটা বুঝি নাই। আচ্ছা প্রথম কথা হলো সিরিয়াল বাইনারি অ্যাডার তোমাদের লাগবে না। বাইনারি অ্যাডার মানে সোজা ভাষায় যে আমরা যদি অ্যাডার গুলা ধরো দেখাই, ধরো আমাদের যে অ্যাডার গুলা আছে, মানে আমরা এইটা তো জানি যে কয়টা বিট, ধরো 1 1 1 0 আর একটা হলো 1 0 0 1, আমাদের যেহেতু 4টা বিট আমি যোগ করতে যাচ্ছি, 4টা বিটের একটা সংখ্যা যোগ করতে যাচ্ছি, তাহলে আমাদের বলো কয়টা অ্যাডার লাগবে? 4টা অ্যাডার লাগবে, রাইট? হ্যাঁ ওকে, দেন 4টা অ্যাডার আমি লিখলাম, 4টা অ্যাডার। ওকে, দেন আমরা এই 4টা অ্যাডার নিলাম। এখন এই 4টা অ্যাডারকে যদি আমি সিরিয়ালি কানেক্ট করি, তাহলে সেটাকে আমি বলবো কি সিরিয়াল বাইনারি অ্যাডার। যদি আমি এদেরকে প্যারালালি কানেক্ট করি, তাহলে সেটাকে আমি বলবো কি প্যারালাল বাইনারি অ্যাডার। আর আমরা সিরিয়ালি যোগ করার জন্য আমরা বাইনারি অ্যাডার গুলা আমরা সাধারণত কি সিরিয়ালি কানেক্ট করি না, আমরা তোমাদের যেটা তোমাদের কেবলমাত্র লাগবে সেটা হলো প্যারালাল বাইনারি অ্যাডার। এটা আমরা কিভাবে করি, সবগুলোর মধ্যে ধরো আমি ইনপুট দিচ্ছি, ইনপুট দিচ্ছি, ইনপুট দিচ্ছি, এখানে আমি আউটপুট পাচ্ছি, আউটপুট পাচ্ছি, আউটপুট পাচ্ছি, আউটপুট পাচ্ছি, ডান। আর আমরা কি করি, যে সবগুলো যদি আমি ফুল অ্যাডার নিয়ে নিই, সবগুলো ফুল অ্যাডার, সবগুলো যদি আমি ফুল অ্যাডার নিয়ে নেই, সবগুলোতে আমি ইনপুট দিচ্ছি, ধরো a1 b1, আমি দিচ্ছি a2 b2, আমি দিচ্ছি হলো a3 b3, আমি দিচ্ছি হলো a4 b4, আর আমাদের কি হবে সবগুলোর যে ক্যারি আউট গুলা আরেকটা ক্যারি ইন হিসেবে, মানে 3টা করে ইনপুট হিসেবে যাবে। সো আমরা বলতে পারি কি ক্যারি ইন। সো আমরা বলতে পারি c1, আমরা বলতে পারি c2, আমরা বলতে পারি হলো c3, এন্ড লাস্টে আমি একটা ক্যারি আউট পাবো, সেটাকে আমি লিখতে পারি হলো ক্যারি আউট। আমি সবগুলোতে আমি কি সাম পেয়ে যাচ্ছি, s1 s2 s3 s4। এটা হলো কি আমাদের কি বলতে পারি প্যারালাল বাইনারি অ্যাডার। হ্যাঁ জাস্ট ভাইয়া, এটাই তোমাদের লাগবে। হ্যাঁ বলো। সিরিয়াল বাইনারি অ্যাডারের ক্ষেত্রে কি ডায়াগ্রাম আসবে না আমাদের? না না, ডায়াগ্রাম আসার প্রশ্নই আসে না, কারণ সেখানে তোমার কথা হলো যে একটা অ্যাডারের সাথে অন্য একটা অ্যাডার আমরা অ্যাড করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ওকে, হ্যাঁ স্বাগতম। দেন হ্যাঁ, তোমাদের আজকে আমরা মনে হয় সবগুলা কোশ্চেন অ্যান্সার, মানে সবগুলা কোশ্চেন নেওয়ার চেষ্টা করছি আমরা, সবগুলা কোশ্চেন আশা করি আমরা নিয়েছি। আর ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখলাম চ্যাপ্টার 3 আমরা খুব ভালোভাবে শেষ করে ফেলেছি। নেক্সট দিন আমরা আরেকটা চমৎকার একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাআল্লাহ। আর তার আগ পর্যন্ত চ্যাপ্টার 3টা তুমি একটু ভালো মতো কমপ্লিট করে রাখো এবং নোট করে রাখতে পারো যে ভাই এখান থেকে কি কি পড়ছি আমরা। ওকে, এন্ড আই থিংক দ্যাটস অল। অনন্ত, তুমি কিছু বলতে চাও? না ভাই ঠিক আছে। ওকে, তাহলে রুবেল ভাইয়া। ওকে ভাইয়া, ওকে ভাই, ধন্যবাদ ভাই আপনাদেরকে। তাহলে ভাই হচ্ছে আপনারা লিভ নিতে পারেন, ওই স্টুডেন্ট হচ্ছে আমাদের সাথে হয়তো কিছু কথা বলতে চাচ্ছে, ওদের সাথে কথা বলে আমরা শেষ করে দিচ্ছি ভাই। ওকে ভাই, আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আশা দাস, তুমি হয়তো কিছু বলতে চাচ্ছো, তোমাকে পারমিট করা হয়েছে। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া উদ্বাসের যে ক্লাস 12 এর 4র্থ পর্বের যে ইয়াটা চলতেছে, ওইটার তো মানে লাইভ ক্লাস শেষ, রেকর্ডেড ক্লাস আমি আর কি করতেছি, ভর্তি হয়েছি। তো এখন এই রেকর্ডেড ক্লাসগুলো আপনাদের ওয়েবসাইটে কতদিন পর্যন্ত থাকবে, মানে এটার কি কোনো সময়সীমা আছে? আমরা হচ্ছে নরমালি কোন স্টুডেন্টকে বলি যেটা, যে কোনো একটা পর্ব যখন শেষ হয়, কোন একটা পর্ব বলতে হচ্ছে পুরো কোর্সটা যখন শেষ হয়ে যায়, ভিডিওগুলো হচ্ছে তারপর থেকে হচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত থাকে।
আর আমাদের সেকেন্ড ইয়ারের পর্ব শেষ হতে তাও তো মোটামুটি অনেকদিন হলো না? জি জি ভাইয়া, ভাইয়া আমি শেষ হওয়ার পরে ভর্তি হয়েছি, মানে আমি কোনো লাইভ ক্লাস পাইনি, আমি শুধু রেকর্ডেড ক্লাস করতেছি আর কি। তুমি হয়ে চতুর্থ পর্ব ভর্তি হয়েছো কোর্স শেষ হওয়ার পরে? জি জি ভাইয়া, কোর্স আচ্ছা, শেষ। তোমার ভিডিও কি দেখা শেষ হয়ে গেছে, মানে মোটামুটি না কাছাকাছি ভাইয়া, চলে আসছো? মানে শেষ হয় নাই, তার জন্য জানতে চাইতেছি আর কি যে কবে। আসলে আপু, এটা হচ্ছে স্পেসিফিক ভাবে আমি ওই দিন উল্লেখ করতে পারবো না যে কতদিন থাকবে, যেহেতু হচ্ছে আছে এতদিন, হয়তো বা আর কিছুদিন থাকবে। ভাইয়া আমি ভাবছিলাম যে মানে রেকর্ডেড ক্লাস কিছু আছে, লাইভ ক্লাসও কিছু পাবো, কিন্তু পরে দেখি যে না, সবগুলাই রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস শেষ হয়ে গেছে, মানে কোর্সই শেষ হয়ে গেছে, প্রথমে খেয়াল করি নাই আর কি। ও, তুমি কি একা একা ভর্তি হয়েছো নাকি কারোর সাথে যোগাযোগ করে বা রুটিন দেখো নাই? মানে আমি যোগাযোগ করছি আমাদের যে ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্চের, যে কি যেন ভাইয়ার নাম জানি না, ওনার সাথে যোগাযোগ করেই ভর্তি হয়েছি। ও আচ্ছা আচ্ছা। হয়তোবা উনি তোমাকে আহ ওই আমাদের হচ্ছে এখন একটা মডেল টেস্ট চলতেছে, হ্যাঁ তোমার হ্যাঁ হচ্ছে জানি। চতুর্থ পর্বে, ওটা হচ্ছে আলাদা একটা বিষয়, আবার মডেল টেস্টটা হচ্ছে আলাদা একটা বিষয়। তুমি কি মডেল টেস্টে ভর্তি হইতে চাইছিলা নাকি লাইভ ক্লাসেই ভর্তি হইতে চাইছিলা? জি ভাইয়া, আমি চাইছিলাম প্রথমে যে মডেল টেস্টে ভর্তি হব, যে কোনো একটা পর্বে ভর্তি হব, যেহেতু আমার সিলেবাস শেষ হয়নি, কিন্তু ওরা বলতেছে যে মডেল টেস্টে পুরা বইটা রিভিশন দিবে, মানে যার যেটা প্রবলেম ওইটা সলভ করে দিবে, কিন্তু আমি তো অনেক চ্যাপ্টার পড়ছি না, তো মানে একটু একটু পড়লে তো আমার আর হবে না, আমার তো সবটা মানে সবগুলা টপিক পড়া লাগবে, তার জন্য আর কি মডেল টেস্টে ভর্তি হই নাই, পর্বে ভর্তি হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি ক্লাসগুলো করতে থাকো। আর তুমি হচ্ছে তুমি ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্চে একটু ফোন দাও, ফোন দিয়ে ভাইয়াদেরকে জিজ্ঞেস করো যে ভাইয়া, আমি তো ভর্তি হলাম এরকম এরকম, বা এরকম এই সমস্যাটা হয়েছে, তো ভিডিওগুলো কতদিন থাকবে, যদি আমরা একটু টাইমটা জানা তাহলে আমাদের জন্য ভালো হয়। তোমার ব্রাহ্মণবাড়িয়ার নম্বর আছে না? জি ভাইয়া আছে। ওই ভাইকে একটু ফোন দিয়ে বিস্তারিত বলো, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, এই ক্লাসগুলা কি ডাউনলোড করার কোনো অপশন আছে? না আপু, ডাউনলোড করার কোনো অপশন নাই। তুমি ক্লাস নোট যেগুলো আছে সেগুলো চাইলে ডাউনলোড করে নিতে পারো, কিন্তু ভিডিওগুলো ডাউনলোড করা যাবে না। স্টাডি ম্যাটেরিয়াল। তারপর ভাইয়া আমি তো ভর্তি হয়েছি, আমি খুব মানে এক্সাম দিতে পারছি না, মানে লাইভ এক্সামও দিতে পারি না, উইকলি এক্সামও দিতে পারি না, শুধু রেকর্ডেড ক্লাসগুলা পাচ্ছি আর কি। আচ্ছা, বুঝতে পারছি, তুমি যেহেতু পরে ভর্তি হয়েছো এই জন্য এরকমটা হয়েছে। তুমি ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলো, হ্যাঁ? আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সাজ্জাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাইয়া, ওই যে আমি না এই পর্বটাতে রিসেন্টলি এক্সাম দুইটা হয়েছে, ওই দুইটার কি কোনো পিডিএফ প্রশ্নটা পাওয়া যাবে? তুমি কোথায় থেকে বলছো ভাইয়া? আমি কুড়িগ্রাম। কুড়িগ্রাম। তুমি কি কুড়িগ্রাম ব্রাঞ্চের মাধ্যমে ভর্তি হয়েছো না নিজে নিজে ভর্তি হয়েছো? হ্যাঁ, কুড়িগ্রাম ব্রাঞ্চের ভাইয়ের সাথে কথা বলে ভর্তি হয়েছি, কিন্তু ওনাকে আর কি জিজ্ঞেস করি নাই। উনি বলছিল যে ওনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি নাই আমি, যে পরীক্ষা দেওয়া যাবে কিনা। আচ্ছা, তুমি আমাদের হচ্ছে ফার্স্টে বলি, যে পরীক্ষাটাতে হয়ে যায় সেই পরীক্ষাটা হচ্ছে মিসিং দেওয়ার সিস্টেম, মানে অনলাইনে মিসিং দেওয়ার সেই সিস্টেমটা নাই। তুমি হচ্ছে ডেইলি এক্সাম গুলো কোশ্চেন হচ্ছে পাবা, মানে পাবা বলতে হচ্ছে পরবর্তীতে প্র্যাকটিস এক্সাম হিসেবে দিয়ে নিতে পারবা, কিন্তু উইকলি যে এটা জানি। সাপ্তাহিক যে পরীক্ষাটা সেটা হচ্ছে পাওয়া যায় না, মানে সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যায় না। তুমি চাইলে সেটা ভাইয়ের কাছ থেকে ফোন দিয়ে সংগ্রহ করতে পারো। ওই ওই ভাইয়া ফোন দিয়ে ওনার কাছ থেকে সংগ্রহ করতে পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আর না, ভাইয়া ওই যে আহ, ইয়ার অর্থাৎ সেকেন্ড ইয়ারের সেকেন্ড পর্ব মানে থার্ড পর্ব সেকেন্ড ইয়ারে থার্ড পর্ব। এবং সেকেন্ড পর্ব একাডেমিক, হুম। জি ভাই, এই দুইটা কি মানে ভিডিওগুলো পাওয়ার কোনো ওয়ে আছে এখন, যদি পেইড করা হয় তাও? না ভাইয়া, এখন আপাতত ভিডিও পাওয়ার কোনো ওয়ে নাই, হ্যাঁ। মানে রেজিস্ট্রেশন করার কোনো ওয়ে নেই ওগুলাতে এই অবস্থায়, না যে না না। উইকলি দিব না, কোনো কিছুই দিব না, শুধু ভিডিওগুলো দেখবো, তা কোনো ওয়ে না নেই? না ভাইয়া, এখন কোনো ওয়ে নাই। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে। আর ভাইয়া আরেকটা জিনিস, হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ওইটাতে নাম্বারটা চেঞ্জ করা লাগবে আমার। ওখানে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা চেঞ্জ করা লাগবে। আমার নাম্বার না, প্যারেন্টস এর নাম্বার একটা নাম্বার আছে, ওইটা চেঞ্জ করতে হবে। তুমি নাম্বারটা চ্যাট বক্সে একটু টেক্সট করে দাও, আমি লিখে নিচ্ছি। আচ্ছা ভাইয়া, চেঞ্জ, ওকে। ঠিক আছে। কোনটা চেঞ্জ হবে সেটা উল্লেখ করে, আর যেটা অ্যাড হবে সেটা একটু দিয়ে দাও, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। Okay. আচ্ছা, আনিকা আপু, শুনতে পাচ্ছো?